সাথে বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? আমাকে একটু কমেন্টস করো। হ্যালো প্রিয় ভিউয়ার্স, তোমরা একটু কমেন্টস করো, তোমরা শুনতে পাচ্ছ নাকি? আচ্ছা, যা বলছিলাম যে তোমরা ঘরে আছো। আলামিন, আলিমরান বলো, শুনতে পাচ্ছ নাকি? আলিমরান। আচ্ছা, সে কারণে তোমরা ঘরে বসে থেকে সময়টা নষ্ট না করে তোমরা পড়াশোনা করো। তোমাদের জন্য আমরা ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। আমরা আমরা প্রত্যেকটা শিক্ষকের সাথে আজকে মিটিং করেছি। হ্যাঁ, আজকে মিটিং করেছি। কল্পনা লাহিড়ী ম্যাডাম, থ্যাংক ইউ। মিটিং করেছি তোমাদেরকে যাতে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়, সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি। আমরা জুম সফটওয়্যারটা ইনস্টল করতে বলছি। তারপরে হচ্ছে গুগল ক্লাসরুম তো আছে, সেটা হয়তো এখন আমাদের সম্ভব হবে না। তাছাড়া আমাদের শিক্ষা উপকরণ যা লাগে লাইভ ক্লাসের জন্য, যে পরিমাণ শিক্ষা উপকরণ লাগে যা ধর, সেগুলো আসলে বাসায় বসে থেকে আসলে এই মুহূর্তে। হ্যাঁ, শোনা যাচ্ছে, তাহলে থ্যাংক ইউ। আসলে এটা আমাদের জন্য কঠিন, তারপরেও আমরা আমরা শিক্ষকদেরকে বলেছি যে যেভাবে পারে, যে যেভাবে পারে সেই ওয়েতে, কেউ যদি তার ফেসবুক পেজে, আমার মতো ফেসবুক পেজে তার ক্লাস নেয়, তার শিক্ষকদের সাথে সে যোগাযোগ করবে, করবে কখন ক্লাস নেবে। তোমরা সেই স্যারের সাথে যোগাযোগ করবা। প্রত্যেককেই তোমাদেরকে আমি বলছি যে আমির আলী দোস্ত, আমাদের বুয়েটের ফ্রেন্ড, সিএসসিতে স্যার, প্রফেসর, তোমরা প্রত্যেকে তার বন্ধুদেরকে আর আমার এই ভিডিওগুলো শেয়ার করবা। ভিডিওগুলো শেয়ার করবা যাতে করে অন্য স্টুডেন্টরাও এটা পায়। যারা আজকে শুনছে না, জানছে না, তারা যদি শেয়ার করো, তা জানবে, তারা আগ্রহী হবে। এবং তোমরা তোমাদের যে শিক্ষক আছে প্রত্যেককে তোমার ফোন করবা, প্রত্যেকেই স্যারকে ফোন করবে, স্যার আমাদের ক্লাসটা কখন নেবেন। এতে করে শিক্ষকরা উৎসাহিত হবে। উৎসাহিত হলে তারা যাদেরকে নিয়ে পড়াতে চায়, তারাই যদি ফোন করে আগ্রহী হয়, তাহলে একটা শিক্ষক কিন্তু সে না চাইলেও কিন্তু সে এখান থেকে পিছিয়ে যেতে পারবে না। সে বাধ্য হয়ে সে করবেই। আমি অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে আমরা উদ্যোগী কর্তৃপক্ষ যারা আছি, তারা আমরা অলরেডি তাদেরকে দায়িত্ব দিয়েছি। এখন এই কাজটা করতে গিয়ে একটু প্রস্তুতি লাগবে। প্রস্তুতির পাশাপাশি কিভাবে পড়ালে, জুমে পড়ানো ভালো হবে নাকি গুগলে ক্লাসে পড়ানো ভালো হবে, নাকি আবার এই যে ফেসবুকে লাইভে ভালো হবে, 2-3 দিন প্র্যাকটিস করার পরে আর তোমাদের সঙ্গে যখন যোগাযোগটা তাদের ভালো হবে স্যারদের, তো তোমাদের সাথে আসলে কথা বলেই কিন্তু এটা ফিক্স করা সম্ভব যে আসলে কোন ওয়েতে আমরা ইউটিউবে ক্লাস হবে, কোন ওয়েতে আমরা যাবো। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমার ফ্রেন্ডদেরকে জানাও, তোমার স্যারদেরকে তোমার ফোন করো, স্যার কি অবস্থা, স্যার কখন ফোন করে, এই স্যারদেরকে ফোন করে তোমার এই জিনিসটা আপনি জানতে পারবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস, এটা মনে হচ্ছে সেভেন সেভেন্থ ক্লাস, সেভেন্থ ক্লাস। এই ক্লাসে আমরা আবারও লোড এবং সাপোর্ট নিয়ে আলোচনা করব। আমার মনে হয়েছে লোড এবং সাপোর্ট নিয়ে যথেষ্ট আলোচনা হয় নাই। এই দুটা জিনিস যদি আমরা বেশ কয়েকটা ক্লাসে যদি বেশ সময় নিয়ে শিখতে পারি, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মতো সহজ সাবজেক্ট আর নাই। সিভিল ইঞ্জিনিয়ারিং সহজ সাবজেক্ট, এটা আমি কেন সহজ সাবজেক্ট এটা আমি তোমাদের পরে বলবো। এবং এই সাবজেক্টটা পড়তে গিয়ে যদি কষ্ট হয় না, মানে আমি মনে করি যে আমি বইটা যখন সিভিলের, তোমাদের গল্প বলি একটা, আমি যখন বইটা চান্স পেলাম, সাবজেক্ট চয়েস করতে হবে কোন সাবজেক্টটা আমি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস করবো। বিশেষ করো আমাকে পরামর্শ দেওয়ার মতো আমাদের কেউ ছিল না, আমাকে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না কোনটা সাবজেক্ট ভালো। তো আমি লাস্ট চিন্তা করলাম, ঠিক আছে, আমার মেধা অনুসারে, আমাদের মেরিট লিস্ট অনুসারে আমি যে সাবজেক্টটা পাই, আমি সেই সাবজেক্টই ভর্তি হয়। ওটাই আমার কপাল, আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম। যে তখন আমাদের সিএসসি ডিপার্টমেন্টটা খুব পপুলার ডিপার্টমেন্ট। বইটা যখন বইটা তখন 30টা মনে সিট ছিল। এই যে কিছুক্ষণ আগে আমির আলী নামে একজন আমার বন্ধু, তোমার দেখতে পাইছো, ও কিন্তু সেই 30 জন 25 জনের মধ্যে সে একজন। তাহলে বলছো আমার সেই বন্ধুটা কিরকম। আবুল কালাম আসছেও আমার বইটার বন্ধু, সে সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, তারপরে আমি সিভিল পেয়ে গেলাম, সিভিলে আমি এই সেকশনে পড়েছি। যাই হোক, তো
তার পরবর্তী তখন মনে হচ্ছিল যে আমি ইলেকট্রিক্যাল ত্রিপলিতে পড়তাম, খুব ভালো করতাম, সিএসিতে পড়লে খুব ভালো করতাম, কিন্তু এখন মনে করি যে না, আসলে আমার যে মেধা, আমি যে ধরনের মানসিকতা হলো, আমার আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংটা মনে হয় পারফেক্ট। এই কারণে আমি খুবই হ্যাপি, আমি বেশি মানুষের পরামর্শ না নিয়ে আমি কাজটা ভুল করি না। আব্দুল কালাম আমাদের দোস্ত, অনেক ধন্যবাদ। তোরা তোরা আমাকে একটু উৎসাহ করিস। আরেকটা কথা বলে রাখি, আমার বন্ধু ক্যালিফোর্নিয়া থেকে ফোন করেছিল, শ্যামল দোস্ত আমার, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সে আমেরিকা, আমার মাস্টার পাশে আমেরিকা গেছে, সে আমাকে ফোন করে, সে আমাকে অনেক উৎসাহিত দিচ্ছে এই ধরনের ক্লাস বিষয়ে। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই, ওর কারণে আমি আরো উৎসাহিত হয়েছি তোমাদেরকে কিছু নলেজ শেয়ার করার জন্য। দেখ, আমি আজকে সে আমার সাপোর্টে আসে, সাপোর্টে আসলে জরুরি। আমি কয়েকটা সাপোর্ট তোমাদেরকে আমি দেখাবো, কিভাবে আমার সাপোর্টটা চিনবো, কিভাবে আমার মোমেন্ট দেখাবো, ঠিক আছে? আমার কাছে এটা কি, আমার নাম, একটা, এটা একটা মেম্বার, এটা স্ট্রাকচার, এটা একটা মেম্বার। এই মেম্বারটা কি এটা আপনারা সবাই চেনো, বাট আমি নাম জানতে চাই না, কারণ আমি এটাকে ওই নামে এটাকে প্রকাশ করছি না। আমি প্রকাশ হচ্ছে দিস ইজ দ্য মেম্বার অফ দ্য স্ট্রাকচার। এটা হতে পারে, যদি হরিজন্টাল থাকে তাহলে এটা হবে বিম, আর যদি ভার্টিক্যাল থাকে তাহলে এটা হবে কলাম। সো এটা চিরুনি, এটা আমরা মনে করব না, ঠিক আছে? এখন দেখো, আমরা যদি এর উপরে লোড দেই আর এই দুটো আঙ্গুল যদি আমার সাপোর্ট হয়, এই সাপোর্ট আমার এটা যদি এরকম করে থাকে, এই আঙ্গুলটা এরকম আর এটা এরকম, তাহলে কথা বলবো, এবং এখানে লোড যদি দিই, সেক্ষেত্রে এটা এরকম করে বেন্ড হবে। তখন এই সাপোর্টের নাম বলেছিলাম, এই বিমটা সিম্পলি সাপোর্টেড বিম। আচ্ছা, এবার আসি যে আমরা যদি এই পার্টটা এবং এই দুটো সাপোর্ট, আমাদের একটা সাপোর্টে আমি এমন ভাবে আমি সাপোর্ট দিলাম, ধরে নিচ্ছি এটা আমার একটা ওয়াল, এবং ওয়ালের সাথে এই যে মেম্বারটা আছে, বিমটা আছে, বিমের সাথে এই দুটো আঙ্গুল আমি প্যারাগ মেরে আমি আটকিয়ে দিলাম। প্যারাগ মেরে এমন জাতা দিয়ে টাইট করে আটকিয়ে দিলাম। তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এ কিন্তু ডিফ্লেকশন হবে, তাই না? আমি আপাত আমি এবং এটা এরকম, এবং এটা এই পাশে এই সাপোর্টটা কিরকম হবে, তাহলে এটা কিন্তু আমি টান দিলে কিন্তু বের হবে না। উপর দিকে যদি আমি এটাকে ফোর্স দিই, সে কিন্তু এটা খুলে আসবে না বা খুলে আসতে চাবে না। আর হচ্ছে এটাকে আমি ঘোরাতে চাই, এটাকে আমি ঘোরাতে চাই, সে কিন্তু এরকম ছেড়ে দেবে না, এভাবে ছেড়ে দেবে না। কিন্তু যেহেতু ছেড়ে দিচ্ছে না, আমি মোমেন্ট দিচ্ছি বা রোটেট করার জন্য ফোর্স প্রয়োগ করেছি, প্যারেক দিয়ে আটকানোর কারণে, বা এটাকে আমরা বলবো ফিক্সড সাপোর্ট। এটা ফিক্সড সাপোর্ট হওয়ার কারণে আমি এখানে লোড দিচ্ছি, বাট এটা বাঁকা হচ্ছে, কিন্তু এই জায়গা থেকে খুলে আসার জন্য খুলে আসতেছে না। কিন্তু সে কিন্তু খুলে আসার চেষ্টা করে, বাট এখানে প্যারাগ মেরে দিচ্ছি, যেটি এটার নাম ফিক্স সাপোর্ট, সেহেতু এটা কিন্তু খুলে আসবে না, ঠিক আছে? তো ফিক্স সাপোর্টটা চিনতে হবে আমাকে। আমি যদি এটাকে ঘোরানোর চেষ্টা করি, ঘুরবে না। যে কোনো দিকে টানলে সরবে না, কম্প্রেস করলে, চাপ দিলে এটা সরবে না। তাহলে এই সাপোর্টটাকে আমি বলবো ফিক্স সাপোর্ট। একই সাথে যদি ফিক্স সাপোর্ট আর এখানে যদি এটা সিম্পলি সাপোর্ট হয়, এটা তো সিম্পলি সাপোর্ট, কারণ এখানে যদি লোড করে, সেক্ষেত্রে কি হবে, এই পার্টটা, এই বাম পাশের পার্টটাতে কিন্তু সে এটা খুলে আসবে না। কিন্তু আমরা এই পাশে লোড দেওয়ার কারণে এটা কিন্তু এখানে এরকম সাপোর্ট আছে, এটা কিন্তু আমরা এরকম করে বের হয়ে আসবে, কারণ এটা সিম্পলি সাপোর্ট। আবার যদি বলি এটা সিম্পলি সাপোর্ট, এটা আমি হিন্জ সাপোর্ট করতে চাই, তাহলে কি হলো, আমি এটা এরকম করে ধরবো, বাট এখানে আমি প্যারাগ মারবো না। এই ডান পাশে আমি কোনো ধরনের প্যারাগ আমি মারবো না। মোশাররফ হোসেন, খোকন দোস্ত, ভালো থাকিস। এখানে আমি প্যারাগ মারবো না, তাহলে কি হবে, বাম পাশে আমার প্যারাগ মারা আছে, এটাকে বলছি বাম পাশে একটা ফিক্স সাপোর্ট, আর ডান পাশে একটা প্যারাগ মারা নাই। কিন্তু এটাকে বাম দিকে টানলে সে আসবে না, আমি উপর দিকে তুললে সে যাবে না। কিন্তু এরকম যদি ঘুরাতে চাই, তাহলে এই যে ঘুরাতে চাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু এটা
প্যারাগ মারা নাই, তাহলে আঙ্গুল যদি ফাঁক হয়ে যাচ্ছে না, ফাঁক হয়ে গিয়ে এটা কিন্তু পড়ে যাবে। তার মানে এই পাশে এটা, এর নাম হলো হিন সাপোর্ট। এই সাপোর্টটা এই মেম্বার উপর যখন মোমেন্ট আসবে, সেই মোমেন্টটাকে সে কি বাধা দিতে পারে না, ছেড়ে দেয়, বাধা দিতে পারে না। এই জন্য এটা নাম হলো হিন সাপোর্ট। আর যদি এটাতে প্যারাগ মারা থাকতো, তাহলে কিন্তু সে এই পাশে যেমন প্যারাগ মারা ছিল, এটা যত ইয়ে দিই না কেন, সে এটা ভাঙবে, বাট এটা খুলে আসবে না। তাহলে বোথ সাইড তখন আমার কি হতো, ফিক্স সাপোর্ট হতো। বোথ সাইডে আমার এটা ফিক্স সাপোর্ট হতো। আমরা গতকাল বলেছিলাম সৈয়দ আশরাফ বিয়ে জাহারিয়া প্রধান, আমার বান্ধবী। দোস্ত তুমি কেমন আছো? আমার বান্ধবীটা এখন কেয়ারে খুব বড় চাকরি করে, খুব রংপুরে একজন সুপরিচিত একজন ওম্যান। হ্যাঁ, খুব সুপরিচিত, অনেক মানুষ তাকে চেনে তার ভালো ভালো কাজের জন্য। অনেক ধন্যবাদ মিথি, তোকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা যে স্ট্রাকচারগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং যে স্ট্রাকচারগুলো, বিল্ডিং এর যে স্ট্রাকচারগুলো দেখি, যে মেম্বারগুলো, সেই মেম্বারগুলো প্রত্যেকটাই হচ্ছে ফিক্স সাপোর্ট। আমরা ধরে নিচ্ছি এখানে এখানে এটা আছে, আমি এই হাতটাকে আমি একটা কলাম চিন্তা করি, হাত এই দুপাশে দুটো হাতের যে সাপোর্টটা ফিক্স সাপোর্ট করে, এটা মানে একটা কলাম আছে। তার মানে কি, এখানে কলাম আছে, কলামের উপরে আমি একটা বিম রাখছি রড দিয়ে, এটা এখানে আমার এই জয়েন্টটাকে আগে রড দিচ্ছি, তারপর সেন্টারিং করে ঢালাই করে দিচ্ছি। এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে রেইনফোর্সমেন্ট রড থাকে, এবং ঢালাই করে দেওয়া হয়। এই জন্য এটার নাম হলো ফিক্স সাপোর্ট। তাহলে এই জন্য বিল্ডিং এর ম্যাক্সিমাম মেম্বার গুলো কি থাকে, ফিক্স সাপোর্ট থাকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এটা ফিক্সড, কিন্তু এখানে কোনো সাপোর্ট নাই। তাহলে যদি ফিক্স সাপোর্ট বা সিম্পলি সাপোর্ট, এটা সিম্পলি সাপোর্ট হয়, তাহলে আসলে আসলে এটাকে রাখা সম্ভব হবে হবে না। দেখো শিক্ষার্থীরা, আমি যদি একটা এখানে সিম্পলি সাপোর্ট দিই আর এটাকে হ্যাঙ্গিং করে হাতটা যদি ছেড়ে দিই, তাহলে কি হবে, এটাকে রাখা সম্ভব না। সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্ট বিম আসলে ক্যান্টিলিভার হয় না। সিম্পলি সাপোর্টেড বিম ক্যান্টিলিভার হয় না। একটা বিমকে আমি ঝুলাই যদি রাখতে চাই, তাহলে কি করতে হবে, সে একটা সাপোর্টের মাধ্যমে সে কিন্তু টোটালি আটকে থাকে। হ্যাঁ স্যার, অতিরিক্ত লোডের কারণে ফিক্স সাপোর্ট ভেঙে বা খুলে যেতে পারে। খুলে যাবে না, হ্যাঁ অবশ্যই এখানে অতিরিক্ত লোডের কারণে ফিক্স সাপোর্টে ক্র্যাক করতে পারে। সেই কারণে ওখানে ট্রিটমেন্ট আছে। আমরা ধরে নিচ্ছি, আপাতত পড়ার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে, কারণ আমরা যে বিম এবং কলাম ডিজাইন করব, আমার বিল্ডিং এ যে পরিমাণ লোড আসার কথা, ওই পরিমাণ লোড দিয়েই কিন্তু ডিজাইন করবো। সেক্ষেত্রে ফিক্স সাপোর্ট থেকে খুলে আসবে না, সাপোর্টটা দুর্বল করা যাবে না। ঠিক আছে, ভেঙে যেতে পারে, ওই জায়গায় ক্র্যাক করতে পারে। তা সেই অনুসারে আমরা যদি বিল্ডিং এর লোড, কি পরিমাণ লোড আসবে, সেই অনুসারে ডিজাইন করি, সেক্ষেত্রে সমস্যা নেই। আর যদি কম রেনফোর্সমেন্ট দিই, কম ডিজাইন যদি আবার আন্ডার ডিজাইন হয়, সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। তাহলে কি বলছি, যে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটাকে বলা সম্ভব না, কারণ এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, এর উপর অবশ্যই লোড থাকবে। যদি অতিরিক্ত লোড নাও দেওয়া থাকে, আমি যদি অতিরিক্ত লোড মানে বোঝাচ্ছি যে আমি এখানে এরকম লোড আমি দিলাম না, অতিরিক্ত লোড আমি দিলাম না, কিন্তু এটি যদি বিম হয়ে থাকে, এর বিমের তো একটা নিজস্ব ওজন আছে। এটা কাজ করতে গিয়ে মানুষের এর উপর দিয়ে হাঁটাহাঁটি করতে হবে কাজ করার জন্য, সেটাও তো একটা লোড। সে কারণে এই পয়েন্টে ক্যান্টিলিভার বিমে এক প্রান্তে যেটা সাপোর্ট থাকে, সেটা অবশ্যই ফিক্স সাপোর্ট হবে। ঠিক আছে, আর এক প্রান্তটা হ্যাঙ্গিং থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটা ক্যান্টিলিভার কিন্তু কলামও হতে পারে। ঠিক আছে, ক্যান্টিলিভার কলাম হতে পারে। এটা আমি ক্যান্টিলিভার বিম নিয়ে আলোচনা করি। ক্যান্টিলিভার বিম হচ্ছে হ্যাঙ্গিং পার্ট থাকবে, বিমটা এক প্রান্তে এটা সাপোর্ট থাকবে, সেই সাপোর্টটা হবে ফিক্স সাপোর্ট। এই কারণে এটা ফিক্স সাপোর্ট লাগবে, কারণ এর ঝুলে পড়তে যাবে, এটা লোড করে এটা খুলে পড়তে যাবে। এখানে ফিক্সড বা প্যারাগ মারার কারণে এটা কিন্তু খুলে পড়বে না, বাট
সে খুলে পড়তে চাবেই। সে খুলে পড়তে চাইলে হবে কি, আমি তো ইঞ্জিনিয়ার, আমাকে সে খুলে পড়তে আমাকে দেওয়া যাবে না, এটা আমার কাজ। এখন আমরা বিমে দুই প্রান্তে যদি সাপোর্ট থাকে এবং লোড থাকে, তাহলে যদি ডিফ্লেকশনটা যদি এরকম হয় বিমে, হয় মানে হতে চায়, আমরা হতে দেব না, এরকম হতে চায়। কিন্তু যখন এক প্রান্তে সাপোর্ট থাকবে না, কিন্তু লোড আছে, কিন্তু লোড আছে, এই লোডগুলো কিন্তু বিভিন্ন রকম হতে, সমভাবে বিস্তৃত লোড হতে পারে, সমভাবে বিস্তৃত লোড হতে পারে। কি বলেছিলাম, 1 কিপ পার ফিট, 2 কিপ পার ফিট, 0.5 কিপ পার ফিট, এই ধরনের একটা লোড থাকবে পুরো ক্যান্টিলিভার জুড়ে, এরকম লোড হতে পারে। আবার এরকম লোড হতে পারে জাস্ট একটা মাথায় আমি এরকম একটা লোড দিলাম, মাথায় এরকম একটা লোড দিলাম, এই লোডটার পরিমাণ খুবই কম হওয়ার কারণে এরকম ডিফ্লেকশন হচ্ছে না। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা লোডটা এখন এরকম। তাহলে খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো কোথায় কোথায় এই মেম্বারটা, এই যে উপরে এটা কার উপরে ক্যান্টিলিভার যদি হয়, লোডটা তো নিচ দিক যাবে। ক্যান্টিলিভার যদি হয় তাহলে কিন্তু ডিফ্লেকশনটা এরকম হবে না। ক্যান্টিলিভার হলে ডিফ্লেকশন কেমন হয় দেখো, উপর থেকে সাপোর্ট থেকে কার হয়ে আস্তে আস্তে নিচে আসছে, তাই না? এই ডিফ্লেকশনটা হবে। এই ডিফ্লেকশন হওয়া মানে কি, যেমন এই জায়গায় কি অবস্থা দাঁড়ায়, এই জায়গাটা মানে ভেঙে যাবে, তাই না? এই জায়গাটা মনে হয় ভেঙে, এই জায়গা মানে সাপোর্টের কাছে মনে হচ্ছে এই জায়গাটা ভেঙে যাবে। এবং উপরে দেখো এই মেম্বারটা যদি এরকম হয়, এরকম যদি মেম্বার হয়, এই বিমটা যদি এরকম একটা সেকশনের হয়, তাহলে উপরের পাশে কিন্তু প্রচুর টেনশন কাজ করে, উপরের পাশে প্রচুর টেনশন কাজ করে। দেখো মানে একটা একটা গ্লোসি ভাব আসে, খেয়াল করো। এই এখানে দেখো এই জায়গাটাতে কিন্তু প্রচুর টেনশন কাজ করে, ঠিক আছে? আর এটা ভেঙে পড়ে যাচ্ছে না কেন, আর এটা ফিক্স সাপোর্ট। এই ফিক্স সাপোর্ট কি করে, সে একটা মোমেন্ট রিয়াকশন সে দিতে পারে। তাহলে এই জায়গায় একটা কি আছে, এই সাপোর্টের এখানে একটা মোমেন্ট আছে, এই জায়গায় মোমেন্টের একটা ভ্যালু আছে। আর এখানে কি হচ্ছে, এখানে তো মোমেন্ট নাই, ও ঘুরতে দেওয়ার মতো সাপোর্টই নাই, তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় কোনো মোমেন্ট নাই, এই জায়গায় কোনো সাপোর্ট নাই মানে মোমেন্ট নাই, ঠিক আছে? এই জায়গায় কিন্তু মোমেন্ট নাই, জিরো, বা ডিফ্লেকশন কিন্তু খেয়াল করো, ডিফ্লেকশনটা কিন্তু ম্যাক্সিমাম। আমরা এখানে এরকম একটা লাইন চিন্তা করি, সাপোর্ট থেকে লাইন চিন্তা করি, আমরা একটা ডাউনওয়ার্ড লোড দিয়েছি বাম পাশে, এবং দেখো এই যে এটা যে ডিফ্লেকশন, যে একটা ডায়াগ্রাম যদি একটা কার্ভ চিন্তা করি, তাহলে যেখানে লোডটা আছে আঙ্গুল দিয়ে এটাকে পয়েন্ট লোড বলা হয়, এইখানে সর্বোচ্চ ডিফ্লেকশন হবে, সর্বোচ্চ ডিফ্লেকশন। এই ডিফ্লেকশনটা আস্তে আস্তে যত তুমি সাপোর্টের কাছে আমরা যাব, তত কিন্তু এই ডিফ্লেকশনটা আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে কমতে থাকে মানে কি, কমতে মানে হচ্ছে যে মোমেন্ট, ওই প্যারাকটা কি আছে, সে এটাকে বাড়তে দিতে চায় না, এটাকে রোটেট করতে চায় না, কারণ যে পরিমাণ ওখানে ঘূর্ণন প্রবণতার কারণে মোমেন্ট আসে, সেই পরিমাণ মোমেন্ট আমার এখানে ফিক্স সাপোর্টটা দিচ্ছে, রিয়াকশন হিসেবে দিচ্ছে। শাইরিয়া কেমন আছো, থ্যাংক ইউ। এই কারণে এটা ডায়াগ্রাম কিন্তু মুখস্থ থাকতে হবে, এটা কিন্তু ডিফ্লেকশন ডায়াগ্রাম, ডিফ্লেকশন ডায়াগ্রাম মুখস্থ থাকতে হবে, একদম দেখতে যা লাগতেছে এরকমই কিন্তু ডিফ্লেকশন ডায়াগ্রাম হবে। আমি দুই আঙ্গুল দিয়ে ফিক্স সাপোর্টের মতো করে অ্যাকশন করাচ্ছি, ফিক্স সাপোর্টের মতো অ্যাকশন করাচ্ছি, ঠিক আছে? এটাই ডিফ্লেকশন ডায়াগ্রাম। একদম যেটা ফ্রি এন্ড, যে পাশে সাপোর্ট নাই, সেই পাশে, যে পাশে সাপোর্ট নাই সেই পাশে, সেই প্রান্তে যদি একটা লোড থাকে, সেই প্রান্তে যদি একটা লোড থাকে, এটা পয়েন্ট লোড বলি আমি। কিরকম পয়েন্ট লোড আবার বলি, পয়েন্ট লোডটা হচ্ছে এরকম, এখানে এই অংশে কোনো লোড নাই, খালি এখানে শুধু সাপোর্ট আছে। তাহলে ফ্রি এন্ড, যেটা সাপোর্ট নাই সেটা ফ্রি এন্ড, ফ্রি এন্ডে ডিফ্লেকশনটা সর্বোচ্চ হয়, ফ্রি এন্ডে ডিফ্লেকশনটা সর্বোচ্চ হয়। আর সাপোর্টের কাছে ডিফ্লেকশনটা প্রায় জিরো হয়, প্রায় জিরো হয়, টেন্স টু জিরো। ওকে, আমরা ক্যান্টিলিভার বিম শিখলাম, তারপরে হচ্ছে ফিক্স সাপোর্টটা কেমন হয়,
সেটা আমি দেখিয়েছি, তোমরা কেমন বুঝেছো আমি জানি না, তবে বোঝার কথা। কারণ আমরা তো আসলে, আমি বাসায় অনেক জিনিস খুঁজলাম যে একটা প্যারা মেরে এরকম একটা মেম্বার দিয়ে আটকিয়ে লোড দেবো, আসলে বাসায় সেরকম কোনো সরঞ্জাম আমি পাইনি, অনেক চেষ্টা করলাম, আমি পাইনি। যাই হোক, এভাবেই আমার মেয়ের খেলনা, আমার মাথা চিরুনি, এগুলো দিয়েই তোমাদেরকে বোঝাবো। জীবনে চোখের সামনে যাই দেখবো, প্রতিটা একটা অবজেক্ট, এই প্রজেক্ট, এক একটা অবজেক্ট এক এক ভাবে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। তো এটাকে, চিরুনিটাকে কিন্তু আমি এখন বিম বলছি, আবার কি বলছি, এটা কলাম বলছি। ঠিক আছে? আচ্ছা, আমরা বললাম ক্যান্টিলিভার বিম, যার এক প্রান্তে ফিক্স সাপোর্ট ছিল বা আছে বা থাকতেই হবে। এবার আমরা বলি ক্যান্টিলিভার কলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি না তোমাদের কেমন লাগে আমার ক্লাস। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার করবা। আমি চাই, এবং আমি আমার ক্লাসগুলো, আমার এক বন্ধু আমাকে বলেছে ক্লাসগুলোকে একটা সিডি করে, হ্যাঁ, সিডি করে রাখার জন্য। আমি ইনশাল্লাহ সেটা রাখার চেষ্টা করবো, যেহেতু ফেসবুকে আমি দিচ্ছি, ফেসবুকে এটা স্টোরেজ হিসেবে থাকছে। জামাল প্রধান, ডাক্তার জামা, দোস্ত তুমি কেমন আছো? তোমার সাথে আমার বিমানে দেখা হলো, একসাথে আসলাম, তারপর আর দেখা হয়নি, কথা হয়নি। ভালো থাকো, ধন্যবাদ দোস্ত। তো এবার আমরা দেখি ক্যান্টিলিভার কলাম। ক্যান্টিলিভার কলাম হচ্ছে, দেখো, জাস্ট এই বিমটাকে ঘুরে দিলাম, ভার্টিক্যাল করলাম, করে এই প্রান্তটাকে আমি আটকিয়ে দিলাম। যদি ক্যান্টিলিভার বলতে চাই, তাহলে এখানে কি হবে, এখানে অবশ্যই একটা ফিক্স সাপোর্ট থাকবে। কিরকম হবে? ধরে নেই এটা এটা কিন্তু সার্কুলার, হ্যাঁ, এটা কিন্তু একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই বৃত্তকে আমি এটা একটা ফুটিং বলতেছি, আমি এটাকে ফুটিং বলতে চাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা যে ফুটিংটা শুধুমাত্র স্কোয়ার দেবো বা রেক্ট্যাঙ্গেল দেবো এমন কোনো কথা নাই, আমরা এটাকে সার্কুলারও করতে পারি। লোড দিয়ে যে পরিমাণ এরিয়া লাগবে সেই পরিমাণ এরিয়া আমি সার্কেল দিয়ে দিয়ে দেবো, তা হবে। তবে এটা করতে, এটা কনস্ট্রাকশন করতে একটু কঠিন, আর রেক্টেঙ্গেল করতে সহজ, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো ব্যাপার নাই যে আমি তোমাদেরকে দেখাবো বড় করে। দেখ, এটা ধরে নিচ্ছে এটা একটা ফুটিং, মাটির নিচে থাকে, তার উপরে এটা আমরা কলাম তুললাম। তো এটা, এই জয়েন্টে, এই কলাম এবং এই ফুটিং এর জয়েন্টটা কিন্তু, কলামের রডটা কিন্তু ফুটিং এর মধ্যে ঢোকানো থাকে, কলামের রডটা ফুটিং এর মধ্যে ঢোকানো থাকে, এবং কনক্রিট দিয়ে ঢালাই করতে হয়, এবং এটাকে 28 দিন কিউরিং করতে হয়। কিউরিং করার পর যে কনক্রিটের স্ট্রেংথ আসে, কনক্রিটের যে স্ট্রেংথ বিমে এবং এই সাপোর্ট ফাউন্ডেশনের মধ্যে যে একটা বন্ধন তৈরি হয়, এই বন্ধনে কি হয়, এটা ফিক্স সাপোর্টে রূপান্তর হয়ে যায়। কিন্তু ঢালাই যাওয়ার আগে কিন্তু এটা কিন্তু হাত দিয়ে কিন্তু এরকম রডগুলো কিন্তু কি নড়াচড়া করানো যায়। ঢালাই দেওয়ার পরে এটা কিন্তু নড়াচড়া করা হয়, তখন এটা কি হয়ে যায়, ফিক্স সাপোর্ট হয়ে যায়। ওকে? এবং একটা কথা বলে রাখি, এই কথা সারা জীবন মনে রাখবা, সারা জীবন মনে রাখবা একটা কথা, ফুটিং এর সেন্টারে, এই ফুটিং যে ধরনের ফুটিং হোক না, এটা স্কোয়ার ফুটিং, এটা ট্রাপিজয়েডাল ফুটিং হতে পারে, ট্রাপিজয়েডাল শেপ হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, রম্বস হতে পারে, এনি টাইপ অফ শেপ হতে পারে। যে শেপ হোক না কেন, সেই শেপের একটা কি সেন্টার অফ গ্র্যাভিটি, সিডি থাকবে, সেন্টার থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। সেই সেন্টার অফ গ্র্যাভিটিতে আমার কলামের যে সেন্টারটা হবে, কলামের সেন্টারটা আমি থিওরিটাকে আমি ধরে নিচ্ছি, থিওরিটার সেকশনটা এরকম, হ্যাঁ, স্কোয়ার হতে পারে, স্কোয়ার না হতে পারে, রেক্টেঙ্গল হতে পারে। তাহলে এই রেক্টেঙ্গল যদি হয়, এটার একটা সেন্টার আছে, এটার একটা সেন্টার আছে, সেটা কি পাবো আমরা, এই কোণা, এই কোণা, এই কর্ণ, এই কর্ণ যোগ করে যে ইন্টারসেকশন বিন্দুটা হবে, সেই বিন্দুটা হবে এটার সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি।
আবার এটা কি হবে, এটা স্কোয়ার, স্কোয়ার হলে কিন্তু আরো সহজ, একইভাবে কর্নার গুলো যোগ করে দিলে যে পয়েন্ট আমরা পাবো এটা কিন্তু অটোমেটিক পাওয়া, এগুলো কাট ইজি। ঠিক আছে, তো ওই সিজিটা, ওই সেন্টারটা আর এইটার যে সেন্টার হবে সেই সেন্টারটা কিন্তু সেম হতে হবে। এটা কিন্তু একদম বেসিক জিনিস। আমি বাস্তবে বিভিন্ন প্রজেক্টে আমি যখন সুপারভিশন করতে করতে গিয়েছিলাম তখন দেখি যে এটা অনেক ক্ষেত্রেই প্রপারলি মেনটেন করা হয় না, প্রপারলি মেনটেন করা হয় না। এটা প্রপারলি মেনটেন করা না হলে একটা ক্ষতি আসে, অল্প একটু এদিক ওদিক যদি হয় সেটা আসলে টলারেবল, যদি হয় টলারেবল হতে পারে, কিন্তু এটা যদি বড় ধরনের 6 ইঞ্চি ডিফারেন্স হয়ে যায়, 4 ইঞ্চি ডিফারেন্স হয়ে যায়, তখন রোডটা ফুটিং এর উপরে বা ফাউন্ডেশন যে পড়তেছে সেটা কিন্তু, মনে করো যে তোমার মাথার উপর এই রোডটা সেন্টারে পড়া আর এই সাইডে পড়া, এই সাইডে পড়লে কেমন লাগবে আর এই সাইডে পড়লে কেমন লাগবে, একটা অংশ উল্টে যেতে পারে। অর্থাৎ যেখানে আমার এখানে এই সেন্টারে আমার একটা লোড করা, কলামে লোড করা, সেটা কলাম লোড করতেই থাকে। তো এটাকে এরকম করার চেষ্টা করবে, যত এটা সেন্টারের দিকে যাবে তত কি হবে, তত কলাম থেকে যে লোডটা আসে ফাউন্ডেশন বা ফুটিং এ সেটা ইউনিফর্মলি মাটিতে ট্রান্সফার করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, লোডটাকে মাটিতে ট্রান্সফার করার জন্য ইউনিফর্মলি লোড ট্রান্সফার করাটা সবচেয়ে ভালো। আবু তানভীর, কেমন আছো তুমি? ওকে, এই জন্য অনেক ক্ষেত্রে এটা, খুব কম ক্ষেত্রে আছে যে এটা হয়তো কোনো কারণে সম্ভব হচ্ছে না, কিন্তু ডিজাইন আমাকে এমন করতে হবে সাইজটাকে বড় করে, শেপ চেঞ্জ করে আমরা কিন্তু সিজিটা ঠিক করতে হবে। আর অল্প একটু ডিফারেন্স হবে সেটা ইন্ডিয়াকে বলতে হবে না আমি পাচ্ছি না। কাউসার হোসেন, কেমন আছো? থ্যাংক ইউ। এটা বলতে হবে তোমার ইঞ্জিনিয়ার হিসেবে, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে তুমি থাকবা, এটা যদি ড্রয়িং এ ভুলও থাকে এই ভুলগুলো তোমাদের কি ভুলগুলো ধরতে হবে, ভুলগুলো ধরে দিতে হবে, যে ফুটিং এর সেন্টার এবং কলামের সেন্টার সেম পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা কলাম চিন্তা করি, কলাম চিন্তা করি ফাউন্ডেশনটাকে বাদ দিয়ে আঙ্গুল দিয়ে ফিক্স সাপোর্ট চিন্তা করি। এখন খেয়াল করো যে উপর থেকে লোড আসতেছে, রোড আসলে কি হয়, এই ঘটনা কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু আমার বাস্তবে করার মধ্যে আসে, ইফেক্টটা আসে, আমরা সেটা দেখতে পাই না। কনফ্লিক্টটা সাবির রহমান আমরা দেখতে পাই না, কিন্তু আমাকে কল্পনা করতে হবে যে এই ইফেক্টটা আমি যা এখানে যা দেখতেছি সেটা বাস্তবে আসে, এবং আসে এবং সেটাকে আমরা কন্ট্রোল করি কি দিয়ে, কনক্রিট এবং রড দিয়ে আমরা আমরা একটা ব্যালেন্স করি। ঠিক আছে, তাহলে দেখো আমি জাস্ট খালি উপর থেকে যে লোডটা যদি আমি আমি ধরি উপর থেকে খাড়া নিচের দিকে আমি একটা লোড দিচ্ছি, এটা কিন্তু এরকম এরকম হওয়ার চেষ্টা করে, এবং বাস্তবেও কিন্তু তাই দেখতে পাই না। বাস্তবে এই ঘটনাটা হয়, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরকম এটার নাম হচ্ছে, এটার নাম আছে টিল্ট করা। হ্যাঁ, আবার আরেকটা হতে পারে লোড যদি ওইরকম করে না আসে, যদি উইল লোড আসে, আসতেই পারে আস্তে লোড আসে, তখন কিন্তু কি হবে দেখো, এটাকে বলে ল্যাটারাল লোড। উইল লোড এবং আস্তে লোডের ধরনটা হচ্ছে, টাইপ হচ্ছে লক্ষণ কবির সরকার। ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? পোলাপানের জ্ঞান দিচ্ছি ভাই, পোলাপানের জ্ঞান দিচ্ছি। যদি এরকম করে লোড যদি আসে তাহলে কি হচ্ছে, এই যে কলামে কিন্তু ওদের ডিফ্লেকশন আসতেছে। এই ধরনের যদি কোনো মেম্বার থাকে যে একটা কোনো কারণে কোনো একটা স্ট্রাকচার এটা আমার দিতে হচ্ছে কোনো কারণে, যেমন ধর বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ওয়ালে কি হয়, বাউন্ডারি ওয়ালে নর্মালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কলাম উঠলো উপর দিয়ে একটা কিন্তু আবার একটা বিম দিয়ে দেয়, যদি না দেয় দিয়ে বা না দেয়, হ্যাঁ, যদি ল্যাটারাল লোড আসে যতগুলো কলাম থাকে না কোনো সবগুলো কলামে কিন্তু এই ধরনের ইফেক্ট করার চেষ্টা করে। এটা হচ্ছে ক্যান্টিলিভার কলাম। আবার দেখো এটা কিন্তু এরকম শেপ, হ্যাঁ, একটা লাইন, এটা এরকম যদি করি তাহলে একই লোড আমি কিন্তু এইভাবে দেব,
তাহলে কি হবে, নর্মালি আগে যে পরিমাণে এটা ইফেক্ট করতো, এটা ভেঙে যাওয়ার মতো, টিল্ট হওয়ার মতো ইফেক্ট করতো, সেটা কিন্তু এখন আর হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য একটা কলাম কোন দিকটা লোড আসছে সেই বরাবর সেটা প্যারালালটা যদি আমরা বড় সেকশনটা দিই, বড় ডাইমেনশনটা দিই, তাহলে সেই কলামের ঘূর্ণন রেজিস্ট করার মতো বা মুভমেন্ট ক্যাপাসিটি বেড়ে যায়। আর যদি এরকম করে দিই, একই জিনিস, একই লোড দেবো আমি, একই লোড দিলে এটা কিন্তু মোমেন্ট ক্যাপাসিটি এরকম করে কম, এটা রিফ্লেকশন হতে ধরে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাকে এই সেকশনটা মোটা করা লাগতে পারে, না আমাকে দীর্ঘ হতে দেওয়া যাবে না, তাহলে মোটা করে দেওয়া হবে, অথবা কলম, অথবা আমাকে রড বেশি করে দিতে হতে পারে। এই জন্য অল্প রড দিয়ে, অল্প রড দিব, বাট কনক্রিটটা যদি আমরা এইভাবে দেখা যাচ্ছে এইভাবে দিই, তাহলে আমার ওই কলাম আবার চিন্তা করো যে লোড করলো, উপর থেকে লোড করতেছে, এটা এরকম হচ্ছে। বাট এটা যদি এরকম হয়, এটা যদি এরকম হয়, দেখো এটা কিন্তু ডিফ্লেকশন হতে চায় না। তার মানে হচ্ছে এখান থেকে আমরা দুটো জিনিস পাই, বিমের ক্ষেত্রে পাই, সেকশন যদি বাড়াই দিই, দেখো সেকশন যদি ডেপথ বরাবর, যদি ওয়াই বরাবর যদি আমার আমার যদি ডাইমেনশনটা বাড়ে, সেক্ষেত্রে আমার বিমের মোমেন্ট ক্যাপাসিটি বাড়ে। আবার কলামের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা এরকম করে দিই, সেক্ষেত্রেও কিন্তু মোমেন্ট ক্যাপাসিটি বাড়ে। বাট লোড এটা এরকম করে দিলাম, কিন্তু লোড আসতেছে এই বরাবর, তাহলে কিন্তু মোমেন্ট ক্যাপাসিটি একই রকম মানে বাড়ে। এই জিনিসগুলো ডিজাইনের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হয়। আবার দেখা যাচ্ছে যে আমি এরকম করে দেওয়ার কারণে এদিকে যে জায়গাটা পরে কোনো যে কলাম আছে, সেই কলাম থেকে কলামের দূরত্ব কিন্তু কমে যাবে। কিন্তু এরকম করে দেওয়াতে কি হবে, কলামের দূরত্বটা বেড়ে যাবে। সেটা হয়তো পার্কিং এর জন্য, তারপর বৃষ্টিনাথ বিভিন্ন ধরনের কাজের জন্য, সেটা ফ্রি স্পেস যখন বেশি দরকার হবে, তখন কিন্তু বাধ্য হয়ে এরকম করে আমি দিতে পারবো না, আর কিন্তু তখন এইভাবে দিতে পারবো না, এইভাবেই দিই। তখন কিন্তু সেম করার মোমেন্ট কিন্তু আমাকে এই কলাম দ্বারা রেজিস্ট করাতে গেলে আমার এটা দেখা যাবে যে কি করতে হবে, এই ডাইমেনশনটা বাড়াতে হবে। অর্থাৎ অতিরিক্ত আমার কি লাগবে, কনক্রিট লাগবে, অতিরিক্ত খরচ আমার হবে। ক্যান্টিলিভার কলাম এবং ক্যান্টিলিভার বিম আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইঞ্জিনিয়ার জয় অনি ওয়াচিং, থ্যাংক ইউ। কাউসারকে অনেক ধন্যবাদ। কাউসার কিন্তু আমাদের স্টুডেন্ট, সে 5, 13, 14 ব্যাচের সেশনে, সে এখন সম্ভবত বগুড়া, ঢাকা, বগুড়া রংপুরে যে হাইওয়ে প্রজেক্ট হচ্ছে 4 লেনের চাইনিজ কোম্পানি করছে, সেখানে সে এখন কর্মরত আছে। এবং সে, আমি তাকে অনেক পছন্দ করি, তার সততা, তার প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত, যে নিবেদিত সে প্রাণ ছিল। সে প্রতিষ্ঠান থেকে পাশ করার আগেই তাকে আমি চাকরি দিয়েছিলাম আমার প্রতিষ্ঠানে। আমার প্রতিষ্ঠানে সে 4-5 বছর চাকরি চাকরি করছে, দক্ষতার সাথে দক্ষতার সাথে কাজ কাজ করছে, এবং আমরা প্রত্যেকেই তাকে মিস করি। আচ্ছা, এবার আসি হলো, এবার আমি যে জিনিসটা দেখাবো বাস্তবে বিমে কোথায় রড দিতে হয়, কোথায় নেগেটিভ মোমেন্ট পজিটিভ মোমেন্ট আসে, সেটা আমরা দেখেছিলাম। তারপর আর একটু দেখাবো, যে কারণে সাইড ইঞ্জিনিয়াররা রড আসলে কম লাগবে না বেশি লাগবে বুঝতেই পারে না। না বোঝার কারণে ওই কন্ট্রাক্টররা দিয়ে যাচ্ছে, অথবা ড্রয়িং এর ভুল থাকার কারণে, দেখা যায় কোনো কারণে ড্রয়িং এ লেখা আছে 3টা 20 মিলি রড এক্সট্রা, হয়তো লাগতো না, হয়তো ওরা একটা একটা লিখতে চাইছে, কোনো জায়গায় কাট কপি করার কারণে, কাট কপি পেস্ট করার কারণে ওই একটার জায়গায় 3টা হয়ে গেছে। একটা সাইটের ইঞ্জিনিয়ার, তার কিন্তু এটা জানতে হবে। আর সে যদি ভুলটা ধরে থাকে, তাহলে কিন্তু খরচটা সে বাঁচাতে পারবে। আর সে যদি ভুলটা না ধরতে পারে, তাহলে খরচটা কিন্তু বেড়ে যাবে, স্ট্রাকচারে অথবা কোনো ক্ষতি হবে। এমআর মিজান খান ওয়াচিং, থ্যাংক ইউ। তোমরা সব শেয়ার করো, আমি চাই আমার কথাগুলো, এগুলো আসলে বাস্তবমুখী কথা। আর আমি তোমাদের কিন্তু আসলে ক্যালকুলেশন করাতে পারতেছি না, আমার এখানে সেই বই নাই, তোমাদের কি অঙ্ক অঙ্ক আছে, আর বই নেই সেটা বিষয় না, আমার মাঝে আবার অনেক অঙ্ক মুখস্থ আছে। কিন্তু আমি যে তোমাদেরকে অঙ্ক করে দেখাবো, অঙ্ক করে হোয়াইট বোর্ডে আমি দেখাবো, সেই সুযোগটা আমার এখানে নাই। এই কারণে আমি শুধু একটা চ্যাপ্টারের থিওরিটা আমি আলোচনা করে যাচ্ছি। রনিক প্রধান, থ্যাংক ইউ দোস্ত, তুমি আমার লাইভে সবসময় আসো, আর খুবই কাছের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলা যাবে।
আচ্ছা, এখন আমরা কি বোরিং লাগছে ক্লাসটা? তাহলে কথা বলি, হ্যাঁ? একবারে ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ নিলাম, সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা, খুব হ্যান্ডসাম একজন ছেলে। দেখে মনটা তার প্রতি কিন্তু আমার একটা তার প্রতি একটা আকর্ষণ আসলো, যে না ছেলেটাকে আমি নেব। তারপরে আমি বললাম যে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ার, যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ার গাজী স্যার আমাদেরকে বিভিন্ন প্রজেক্টে আমাদেরকে নিয়ে যায়, প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রজেক্টে নিয়ে যায়। হ্যালো বন্ধু, হ্যাঁ নিয়ে যায়। তো আমরা বিভিন্ন প্রজেক্টের কথা বললো, যে অমুক প্রজেক্ট তার প্রজেক্টরের মাধ্যমে। এখন প্রজেক্টর পাবো কোথায় বাবা? প্রজেক্টর আমি তো প্রজেক্টরের সুযোগ নাই। অনেক প্রজেক্টর আছে বাইরে, কলেজে আছে। তারপরে ল্যাপটপ থাকলেও সুবিধা হতো, কিন্তু আমার তো এগুলো নাই, ড্রয়িং করাতে পারতেছি না। যে কারণে আমি এটা থিওরির মতো করে গল্প করে করে তোমাদেরকে শেখাতে চাই। তোমার মতামতটা আমার মানে গৃহীত হইলো, বাট আমি চেষ্টা করি যে কোনো একটা মেম্বার দিয়ে থিওরি করো, ক্যালকুলেশন না। হ্যাঁ, আচ্ছা। তখন বললেন কোথায় কাজ করবো, কোথায় কাজ করছি। তাই বললাম যে আপনি কাজ করেছেন, ঠিক আছে, আপনি রেজাল্টটা দেখি। রেজাল্টটা দেখলাম যে সামথিং সিজিপিএ। আমার একটা কনফিডেন্স ছিল, আমি তাকে বলে ফেললাম যে আপনি যদি আপনার, আমি কোনো ভেবে নেবো না, আপনাকে আমি একটা প্রশ্ন করবো, সে উত্তর দিতে পারলে আপনি কাকে থেকে জয়েন করবেন। এবং সেদিন সেই প্রশ্নটা না দেওয়ার পরে আমি আমি এই প্রশ্নটা অনেককেই করেছি। ইঞ্জিনিয়ার, নন টেকনিক্যাল পড়াশোনা, ন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন নর্মাল সাবজেক্টে পড়াশোনা করে তাদেরকে প্রশ্ন করেছি। আজ পর্যন্ত একজন উত্তর দিতে পারে নাই। এবং আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমি এটা বারবার বলি, ক্লাসে যখন যাই তখন এই কথাটা বলি যে তোমাদের যে রেজাল্ট হবে সেই রেজাল্টের এই যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা যদি না নিতে পারো, না বলতে পারো, তাহলে মানুষ তোমাদেরকে একটু অন্য চোখে দেখবে। সেটা হচ্ছে যে আমি দেখছিলাম তার জিপিএ, সিজিপিএ লেখা ছিল 3 পয়েন্ট সামথিং, 3.45, যাই হোক না কেন 3.45 সিজিপিএ। প্রশ্ন করেছিলাম যে সিজিপিএ অর্থ কি, যদি এটা উত্তর দিতে পারেন কালকে থেকে জয়েন করবেন। তো সহজ কথা, সে ওটা উত্তর দিতে পারে না। সে শীতে শীতে অন্য অন্য অনেক কিছু বলে, কিন্তু আসলটা বলে না। তা আমি, তোমরা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এমএস পলিটেকনিক হোক, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানটা পড়ো না কেন, তার উদ্দেশ্যে আমি বলছি। এবং যারা পাশ করছো পাশ করছো, বিভিন্ন জায়গায় চাকরির জন্য তোমরা ইন্টারভিউ দেওয়ার জন্য তোমরা এখনো যারা তৎপর চাকরির জন্য যাচ্ছ, দয়া করে এই আনসারটা তোমরা মুখস্থ করে যাবা। মুখস্থই বলতে হবে, যেহেতু তোমরা 4 বছর মনে রাখতে পারো। সেটা হচ্ছে সিজিপিএ মানেটা কি। ফার্স্ট বলে সিটা পরে বলে জিপিএ। জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, আর সিজিপিএ হচ্ছে কিউমুলেটিভ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। কিউমুলেটিভ অর্থ হচ্ছে এক ধরনের গড়, সেই গড়টা কিন্তু এই গড় না যে 5 আর 6 গড় কত, 5 এবং 6 গড় কত, 5+6 = 10/2, দুইটা 2 দিয়ে ভাগ করে দিলাম। 4, 6, 8, 10, 12, 16, 18, 20, এগুলোর গড় কত, সবগুলো যোগ করে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 10টা সংখ্যা 10 দিয়ে ভাগ করে দেবো। এটাকে বলা হচ্ছে গড়, প্লেন গড়। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট কিউমুলেটিভ বলে দিছে, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমি চাই যে প্রত্যেকটি স্টুডেন্ট যাতে এই কিউমুলেটিভ কথাটি এবং বানানটাও সে
চমৎকার বানান লিখছে ইঞ্জিনিয়ার জয় রনি, সে তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এটা তোমরা মনে রাখবা কোন ভাইবা দিতে গেলে এই কথাটা যাতে ভুলে না যাও। আচ্ছা, তারপর সে পারে নাই, ঠিক আছে, পারে নাই, চাকরিটা তার হয় নাই। আরো প্রশ্ন করেছিলাম যে আপনি যেখানে বাবা আমি একটু তোমার ভাইয়া আছে, আঙ্কেল আছে, মানে একটু 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 পড়াই দিই, হ্যাঁ? তোমার প্রিয় মানা, বলো, তোমার প্রিয় মানা, বলো, 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 সবাই শুনতেছে, সবাই শুনতেছে, আমার প্রিয় মা, তাই না, একটু পড়াই দিই। হ্যাঁ, নিয়ে এসো, হ্যাঁ? এই যে ভাইয়াদেরকে পড়ানোর জন্য, এই যে পড়ানোর জন্য, পড়ানোর জন্য। আচ্ছা, তারপরে বলেছিলাম যে তোমরা যেখানে কাজ করতেছো, কি কি কাজ হচ্ছে? স্যার আমি ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ টাদ হয়ে গেছে, তোমার ছাদের থিকনেস কত? হ্যাঁ, ছাদের থিকনেস বলতে পারে নাই। হ্যাঁ, কোনটা ভালো বাবা? মানে আমি বলেছি যে সে কাজ করছে না, সে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ গিয়েছিল, সে যে প্রজেক্ট দেখে দেখে আসছে সেই প্রজেক্টের কথা বলতেছে, যে সেই প্রজেক্টের ছাদের থিকনেস কত, সেখানে পাইল হয়েছে কি হয় নাই, হ্যাঁ, পাইলের ডায়ামিটার কত, হ্যাঁ কিছু পাইল হয়েছে কিনা, হ্যাঁ স্যার পাইল হয়েছে, একটু কথা বলছে, কিন্তু কত ডায়ামিটারের পাইল হয়েছে এবং সেই পাইলে কয়েক রড দেওয়া হয়েছে, কত মিলিমিটার রড দেওয়া হয়েছে, তারা কিন্তু এত ডিটেল কিন্তু তারা বলতে পারে না। আমি এখান থেকে তোমাদেরকে এখান থেকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, তোমরা যখন যারা এখন সপ্তমে অষ্টমে আছো, তোমরা যখন কোনো প্রজেক্টে যখন তোমরা এখন অষ্টম অনেকে আছো, এখন বর্তমান ব্যাচটা, সে অষ্টম ব্যাচটা তোমরা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আছো, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আছো, এমনি আছো, হ্যাঁ? তোমরা যে কাজটা দেখবা, চোখের সামনে দেখবা, সেটা সম্পর্কে নিজের মনে মনে প্রশ্ন করবা, প্রশ্ন করবা, প্রশ্ন করে অ্যান্সারটা নিবা, তাহলে তুমি ভালো শিখতে পারবে। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। তারপরে তোমরা প্রত্যেকে সিভি তৈরি করবা, সেই সিভিটা অবশ্যই নিজে তৈরি করবা, এবং ভালো একটা সিভি যদি তোমরা পাও, যেটা রেফারেন্স নেওয়া যাবে, হ্যাঁ, সেই সিভিটা কিন্তু তোমরা সেই সিভি অনুসারে একটা সিভি বানাতে পারো। তবে আমি যেরকম মানুষ, আমার কাছে যদি কারো সিভি আসে, আমি সিভিটা কিন্তু এ টু জেড, যার আমি ইন্টারভিউ নিব, এ টু জেড পড়াশোনা করি, করে ইন্টারভিউ নিব। আর মানুষ, ম্যাক্সিমাম স্টুডেন্ট, তারা সিভি তৈরি করে অন্যটা কাট কপি পেস্ট করে, অর্থাৎ অবজেক্টিভ যেটা থাকে সিভিতে, ম্যাক্সিমাম মানুষের অবজেক্টিভ থাকে, প্রত্যেকটা অবজেক্টিভের মধ্যে কি লেখা আছে ম্যাক্সিমাম জানে না। আমি এই জিনিসগুলো ধরি, দেখি, বলে কিন্তু আমি তোমাদেরকে এটা বলছি, তোমরা এটা করবা না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অবশ্যই করবা। আব্দুর রাজ্জাক, থ্যাংক ইউ, অবশ্যই করবা, কিন্তু তুমি অবজেক্টিভ যেটা লিখলা, সেটা তোমার সাথে যায় কিনা, তোমার সাথে যায় কিনা, বা তুমি অর্থটা তুমি বুঝছো কিনা, বুঝছো কিনা। আমি ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে যে এই তো গত 4-5 মাস আগে আমার ইমেজে একজন একটা মেয়েকে আমি স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে নেওয়ার জন্য ইন্টারভিউ নিচ্ছিলাম। তার সিভিতে লেখা আছে, অনেক কিছু লেখা আছে। আমি বললাম আপনার ইন্টারভিউটা শুধুমাত্র সিভির উপরে হবে, আপনার সিভিটা আপনি যদি নিজে লিখছেন, এবং সিভি এই সিভিটা আপনি কত বছর ধরে আপনি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি এটা দিয়েছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরির জন্য। সে বলে 2014 সাল থেকে, 2014 সাল থেকে 2020 সাল, 20 সাল, হ্যাঁ, 2-3 মাস আগে, তো 2020 সালের শুরুর দিকে আমি তাকে অবজেক্টিভ বলছি, অবজেক্টিভ পড়ে, অবজেক্টিভের ভিতরে পড়তে বলছি, অবজেক্টিভটা পড়তে তার দাঁত ভেঙে যাবে মনে হয়, এত কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে অবজেক্টিভটা লেখা। কোনো দরকার নেই, তোমাদেরকে কোনো দরকার নেই, তোমরা এত কঠিন করে, তুমি যেটা বুঝবা না, তুমি যেটা বুঝবা না সেইভাবে সিভি তৈরি করার দরকার নেই। তুমি যেটা বুঝবা, যে অবজেক্টিভ তুমি যেরকম, বা তুমি যদি
আর বেটারটা প্রকাশ করতে চাও, এটা করতেই হয়, সেটুকু তো অর্থ তোমাকে জানতে হবে। না হলে আমার আমার মতো মানুষের কাছে আসলে আটকে পড়ে যাবে। সিভিটা বানাবা, যে সিভিটা তুমি সারা জীবন ধরে তুমি মানুষের কাছে দিবা, যে সিভিটা তোমার, যে সিভির ভিতরে তোমার সারা জীবন অর্জিত কি কেরিয়ার, যেখানে অর্জিত কেরিয়ার যেখানে আছে, সেই সিভিটা একটা মর্যাদা রাখবে তোমরা। আচ্ছা, এবার আসো, আমরা যখন বিম কলাম এগুলো যখন আঁকা কি করি, তখন কি করি, আমরা কলম যখন আঁকি তখন একটা দাগ দিই না, একটা দাগ দিই, কি বলো, একটা দাগ দিই। বিম যখন আঁকি তখন এরকম একটা দাগ দিই। আমরা কি বিমটা যদি এরকম মোটা হয়, আমরা আমরা কি অনেক সময় ক্ষেত্রে এরকম করে বিম আঁকি না, এরকম মোটা এরকম করে বিম আঁকি না, কিন্তু আমরা একটা লাইন আঁকি। আচ্ছা, কলমের ক্ষেত্রে কি হয়, আমরা একটা একটা লাইন আঁকি। এটা এটা দেখাও, চলো একটা কি লাইন আঁকি। সেই লাইনটা কি, সেই লাইনটা সেই লাইনটা কি, সেই লাইনটা কিন্তু এরকম। এটা ভালো জিনিস হবে আমি মনে করি। এটা কোনো বইয়ে এই কথাটা নাই, কোনো বইয়ে এই কথাটা নাই। এই লাইনটা কি, মানে এই লাইনটার মধ্যে আমার কি বোঝায়, বিম বোঝায় কলাম বোঝায় সেটা বুঝি, কিন্তু লাইনটা, বিম কি একটা লাইন কি একটা বিম হতে পারে, একটা লাইন কি একটা কলাম হতে পারে, একটা লাইন কি একটা স্ল্যাব হতে পারে, কোথাও এটা উল্লেখ নাই। আমি যেটা বলি, আমি এখানে একটা ট্রান্সপারেন্ট একটা ট্রান্সপারেন্ট একটা বিম, এটা আমি বিম বলছি, হ্যাঁ, বা এটাকে আমি কলাম বলছি। এটার তো একটা সেন্টার আছে না, এই যে এটা যদি এটা যদি ক্রস সেকশন, তাহলে এই কর্নার যোগ করলে কি, কর্নার গুলো যোগ করলে যে বিন্দু পাবো সেই বিন্দু কি হবে, এটা সেন্টার। ওই সেন্টার দিয়ে যদি একটা লাইন আঁকি, ওই সেন্টার দিয়ে যদি একটা ভার্টিক্যাল লাইন আঁকি কলামের ক্ষেত্রে, সে এরকম লাইনটা মোটা হয়ে গেল। তার মানে কি, চতুর্দিক থেকে কিন্তু গ্যাপ আছে, খেয়াল করো সব দিক থেকে কিন্তু গ্যাপ আছে। সব দিক থেকে কিন্তু গ্যাপ আছে। তাহলে ওই যে সেকশনের যে সেন্টারটা, সেন্টার বরাবর যদি আমরা লাইন আঁকি, সেই লাইনটাই হচ্ছে কলামকে যে আমরা লাইন দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে সেই লাইন। আবার আমরা বিমকে যদি আমরা বিমের যে লাইন আঁকি, আমরা বিমের যে লাইনটা আঁকি আমরা, তাহলে এই বিমের যে সেকশনটা আছে এই সেকশনকে সেন্টার ধরে একটা লাইন, হরাইজন্টাল লাইন আঁকবো, সেই লাইনটাকে আমরা বিম হিসেবে প্রকাশ করি। তার মানে এই লাইনটা আসলে একটা বিম বা কলাম বা কোনো মেম্বারকে রিপ্রেজেন্ট করে। বাট এটা কোন লাইন, এটা হচ্ছে প্রত্যেকটা মেম্বারের সেন্টার দিয়ে একটা লাইন গেছে, সেই লাইনটাকে কিন্তু বের করা হয়। এই জন্য আমরা কি করি, একটা লাইন আঁকছি, এটা লাইন, যে আমরা বলি যে উপরে উপরে নেগেটিভ মোমেন্ট, নিচে পজিটিভ মোমেন্ট। এই জায়গায় যদি মাঝখানে ভেবে উপরে পজিটিভ মোমেন্ট, নিচে নেগেটিভ মোমেন্ট, আমার এই পাশে নেগেটিভ মোমেন্ট উপরে, নিচে লাইন, একটা লাইনের উপরে পিছনে কি আবার উপরে নিচে কি, তাই না? আর বলি কিন্তু উপরে নিচে মানে আলটিমেটলি বোঝাচ্ছে কিন্তু এরকম। বিম কিন্তু আসলে এটা, বিম কিন্তু এইটা, যার আমি যে লাইনটা দ্বারা বিমকে প্রকাশ করি, এটা সেন্টারে, একদম সেন্টার দিয়ে লাইনটা যায়, সেই লাইনের উপরে, আর সেই লাইনের নিচে। উপরে মানে একদম টপ থেকে ক্লিয়ার কভার বাদ দিয়ে, আবার বটম থেকে ক্লিয়ার কভার বাদ দিয়ে, ওই ওই জায়গায় আমরা রড দেবো, ওই জায়গায় আমরা রড দেবো। আর উপরে মানে বোঝাচ্ছে যে উপরে উপরে আমরা বুঝতে হবে যে ওই সেন্টার লাইনের উপরে যে বিমের অংশটা আছে, ওইরকম একটা জোনে, ওটা একটা জোন, ওই জোনে আমার নেগেটিভ মুভমেন্ট, আর নিচে হলো পজিটিভ মুভমেন্ট, নিচে পজিটিভ মুভমেন্ট জোন। যে কারণে আমরা বিমের ক্ষেত্রে কি হয়, বিমের ক্ষেত্রে আমরা উপর দিয়েও রড থাকে, আবার এখানে নিচেও নিচেও রড থাকে। যেখানে পজিটিভ মুভমেন্ট হবে বিমের জন্য, সেখানে রড নর্মালি কম লাগে। আর নেগেটিভ মুভমেন্ট বা যেখানে টেনশন, সহজ কথা টেনশন যেখানে বেশি, রড সেখানে বেশি লাগবে। কম্পিউটার এখানে রড লাগে না, এটা শুধুমাত্র এই রডটা দিতে হয় হলো টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ ইফেক্টের জন্য। তারপরে আমি আসলে সিভি বিষয় যেটা বলছিলাম, সিভিটা যদি তোমরা ওইভাবে তৈরি করো যেটা আমি বললাম, সিভিতে যা লেখা থাকবে
সেই উত্তরটা কিন্তু তোমাকে দিতে পারবে, এরকমই তোমাদের কিন্তু হতে হবে। এমন কপি পেস্ট করে আমরা সিভি বানাই, সিভিতে কি লেখা আছে, কঠিন ভাষা, কঠিন ওয়ার্ড, যেটা আমরা ট্রান্সলেট করতে আমাদের আমাদের কষ্ট হয়। হ্যাঁ, আমাদের কষ্ট হয়, হয়তো অনেক ভালো ইংলিশ যারা জানে তাদের হয়তো কষ্ট হবে না, সব ক্ষেত্রে বিষয়গুলো পাবা না। তুমি যেটা বোঝো না সেটা তুমি মানুষকে তুমি কেন বলছো? আর সিভিতে যা লিখবা, যেমন ধরা যায় কম্পিউটার লিটারেসি, এই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম মানুষই 100% মানুষ তার একটা কিছু অভিজ্ঞতা বলে লেখে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ব্যক্তি ওটা ওটা থাকে ভুল বা ভুয়া লেখা থাকে। হ্যাঁ, ইংলিশে খুব ভালো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে। সাউন্ডের প্রবলেম হচ্ছে না জাহাঙ্গীর হাসান? সাউন্ডের পর এখন একটু দূরে গেছিলাম মনে হয়। আচ্ছা, সিভিতে তোমরা যা লিখবা যে হ্যাঁ আমি কম্পিউটারে আমি এমএস ওয়ার্ড পারি, এক্সেল পারি, অটোক্যাড পারি, এই কথাটা লিখতে হবে। তোমার সিভিল ইঞ্জিনিয়ার অটোক্যাড পারি লিখতে হবে। তো অটোক্যাড না পারলে কিন্তু আসলে একটা সিভিল ইঞ্জিনিয়ার তার যে কেরিয়ার তৈরি করা কিন্তু কঠিন হয়ে পড়ে। মেজর রহমান ধন্যবাদ। ঠিক আছে, ম্যাক্সিমাম কি করতেছে, ভাইবা বোর্ডে গিয়ে আপনি কম্পিউটার কি জানেন, আপনি লিখেছেন যে আপনি অটোক্যাড জানেন, অটোক্যাড জানেন আপনি প্রশ্ন করেন, উত্তরটা এরকম হবে, হ্যাঁ স্যার আমি আমি পারি, আমার 2D টা কমপক্ষে আমার যদি পরিস্থিতি হয় 2D টা আমার স্যার কোনো অসুবিধা নেই স্যার, 2D টা আমি খুব ভালো মতো জানি। আর কেউ যদি বলে স্যার আমি শিখছিলাম স্যার পড়াশোনার সময় শিখছিলাম, একাডেমিক ক্লাস যখন তখন শিখছিলাম, এখন স্যার অতটা মনে নাই, তুমি একটু দেখে পাবো, এই কথাটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বলে বা স্টুডেন্ট বলবো বা ভাইয়া বোর্ডের প্রার্থীরা কিন্তু বলে। এটা কিন্তু ভাইয়া বোর্ড এটা কিন্তু এই উত্তরটা কিন্তু পছন্দ করে না। এবং তুমি যদি বলো আইজুর রহমান থ্যাংক ইউ, মিজানুর রহমান থ্যাংক ইউ, তুমি যদি এই কথা বলতে চাও জি স্যার আমি অটোক্যাডে 3D টা পারি না, 2D টা আমি খুব ভালো করে জানি এবং কাজ চলার মতো জানি, এই কথাটা বলতে গেলে তোমাকে অবশ্যই পারদর্শী হতে হবে, পারদর্শী হতেই হবে। এবং ওখানে লিখবা আমি ফ্লুয়েন্ট ইংলিশ পারি, হ্যাঁ স্পোকেন ইংলিশ খুব ভালো পাবো, কিন্তু তোমাকে একটা সামান্য একটা প্রশ্ন করা হলো যে সিম্পল বলি তুমি কি আমাকে ফোন করেছিলে, খুব সিম্পল প্রশ্ন, উত্তর দিতে পারলে না, তাহলে তুমি যে এবং এটা তুমি যে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবে এটার অর্থটা কি দাঁড়ায়? তুমি অনিশ্চয়ই ভুয়া লিখছো। হাবিবুর রহমান is watching, thank you. হাবিবুর রহমান সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে রোশন হাইওয়েতে আছে, সে অটোক্যাডে খুব এক্সপার্ট। হাবিব অটোক্যাডে খুব ভালো, আমি তার অটোক্যাডে অনেক ড্রয়িং করছি এবং এত ফাস্ট সে কাজ করে, অনেক ফাস্ট কাজ করে। অনেক ধন্যবাদ হাবিব, পারলে আমার ভিডিওটা শেয়ার করো, মানে লাইভটা শেয়ার করে দিও, তোমার প্রত্যেকে বলছি তোমার আমার লাইভটাকে শেয়ার করে দিও। তো কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো ভাইবা বোর্ডে তোমাকে অনেক প্রশ্ন দিতে পারবে না, না পারলেও কিছু কিছু প্রশ্নের অ্যান্সার তোমাকে ওই যেগুলো পাচ্ছ না সেগুলো তোমাকে কিন্তু রিকভার করবে, রিকভার করবে। আচ্ছা, লোড সম্পর্কে আরেকটু বলি। বিভিন্ন ধরনের লোড আছে, একটা কথা বলেছিলাম যে শেপ দিয়ে শেপ অনুসারে অনেক ধরনের লোড আছে, কয়টা সংখ্যায় বলা যাবে না। যেমন সিম্পলি সাপোর্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ট্রায়াঙ্গেল শেপে ডিস্ট্রিবিউটেড, ট্রাপিজয়েডাল, পয়েন্ট লোড, বিভিন্ন ধরনের লোড আছে, আমাদের কম্বিনেশনের লোড আছে। হ্যাঁ, আবার বিল্ডিং এ ডিজাইন করতে যে ধরনের লোড আমরা বলি, হ্যাঁ সে লোড হচ্ছে নর্মালি হচ্ছে 4-5 রকম। একটা হচ্ছে ডেড লোড, বলেছিলাম ডেড লোড হচ্ছে একটা বিল্ডিং এ যে অংশগুলো, কোন অংশগুলো কখনোই মুভমেন্ট হবে না, যে অংশগুলো কোনো যেমন কলামগুলো কখনোই এক জায়গায় তারা সরবে না, বিমগুলো এক জায়গায় তারা সরবে না, ছাদ এক জায়গায় তারা সরবে না, ফুটিং এক জায়গায় তারা সরবে না, এই জিনিসগুলো হচ্ছে ডেড লোড। বিল্ডিং এর নিজস্ব যে ওজনটা এটা হচ্ছে ডেড লোড। আর নরমালি ব্রিক ওয়াল যদি একবার করে ফেলি সেটা সরবে না।
ডেড লোড। আর লাইভ লোডটা হচ্ছে যে লোডটা ওটা সরবে না, এটা সরতে পারে, একই সহজ কথায়। যে লোডগুলো একটা বিল্ডিং এ একটা ফ্লোর থাকার পর এটা এটার যে অবস্থানটা, লোকেশনটা, এটা চেঞ্জ হতে পারে। যেমন আমি বলতে পারি সোফা সেটটা আজকে এই জায়গায় রাখলাম, আর এক মাস পর আর এক করে রাখতে পারি। ডাইনিং টেবিলটা এক জায়গায় আছে, আর এক জায়গায় রাখতে পারি। খাট, ফার্নিচার এক জায়গায় আছে, আর এক জায়গায় রাখতে পারি। ইচ্ছা করলে এটা সরানো সম্ভব। তার মানে এগুলোতে কিন্তু কি আছে, এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা কিন্তু রোলার সাপোর্ট। ইচ্ছা করে ঘুরাতে পারি, এদিক এদিক করতে পারি, কিন্তু ছাদ থেকে নিচের দিকে টানাতে পারবো না। যেগুলো রোলার সাপোর্ট রাখা আছে সেগুলো সব লাইন, সব লাইন। অর্থাৎ আমাদের বাড়িতে আমরা মানুষজন, আমরা এক জায়গাতে মানুষের লোড লাইভ লোড, ফার্নিচারের লোড লাইভ লোড। কি আমাকে আটকাই রেখেছো মা? আচ্ছা, কি করেছো বাবা? দেখি তো আমাকে, ঠিক তো করেছো তুমি? হ্যাঁ, আমার মেয়েটা, আল্লাহ, আমার মেয়েটা কি করেছে, আমাকে একদম পা বেঁধে বেঁধে রেখেছে। দেখছি, দেখছি এবার। তো দাও তোমার, একটু দাও তো, একটু দাও, দাও তো তো। আচ্ছা, ল্যান্ড। আর কি জানানোর আছে? বিল্ডিং এ কনস্ট্রাকশন হওয়ার পর, ছাদ ঢালাই হওয়ার পর সেখানে কিন্তু আমরা কি করি, টাইলস দিই। আমরা টাইলস দিই, সেই টাইলসটা কি হবে, টাইলস থেকে আমরা সরে না, টাইলস থেকে টাইলসের কিন্তু লাইভ। তারপরে দরজা জানালা এগুলো কি সরে না, এগুলো কিন্তু সরি, টাইলস কিন্তু ডেড লট, টাইলস ডেড লট। দরজা জানালা এগুলো কিন্তু ডেড লট, কারণ দরজা যেখানে সেখানেই থাকে, তাই না, এগুলো সব ডেড লট। তারপর হচ্ছে পরের মধ্যে পরে উইন্ড যখন আসবে, এটাকে ডেড লোডও বলা যাবে না, উইন্ড লোডও বলা যাবে, লাইভ লোডও বলা যাবে না। এটা আলাদা নাম, এটা হচ্ছে উইন্ড লোড। আবার যখন আর্থকুয়েক আসবে, কি করেছো তুমি, আর্থিক যখন আসবে তখন এটাকে আমরা বলবো আর্থকুয়েক। এই কটা আমাদের প্রচলিত, স্লো এগুলো দরকার নেই। হ্যাঁ, এটা আমরা কি দেখতে পাচ্ছি, সুতা। আমরা যখন কলম আঁকি এবং বিম আঁকি বা স্ল্যাব আঁকি, তখন কিন্তু দেখা যায় কি কলমটা এরকম একটা লাইন, এরকম লাইন। এই লাইনটা মানে বোঝাচ্ছে কলামের যে সেন্টার, সেই সেন্টার বরাবর একটা লাইন কল্পনা করি আমরা। কল্পনা করতে হবে, এটা বাস্তব থাকে না, কল্পনা করতে হবে। এই একটা লাইন আছে যেটা সেন্টার দিয়ে গেছে। আবার বিমটা আমরা এইভাবে আঁকি, অনেক সময় এই সাপটাকেও আমরা এইভাবে। আর কি করছো ভাই, এটা নষ্ট করলাম বাবা, এটা হচ্ছে কি করেছো তোমরা? নষ্ট করেছো তুমি। দূরে গেলে সাউন্ড ক্লিয়ার বোঝা যায় না। ঠিক আছে, দূরে যাবো না। হ্যাঁ, মাঝে মাঝে অস্থির লাগে তো। এই জন্য। সুতাটা কোথায় রাখলাম? এই। তাহলে আমরা কি দেখছি, আমরা কলমটাকে আমরা কাগজে যখন ড্রয়িং করি তখন এটাকে এরকম লাইন রাখি, বিমটাকে এরকম করে আমরা একটা লাইন রাখি, এবং স্ল্যাবটাকেও আমরা যদি এরকম পুরো এরিয়া জুড়ে থাকে সেটা আমরা এরকম করে লাইন হিসেবে রাখি আমরা। এখন এই লাইনের উপরে, এর উপরে কিন্তু আমরা লোড দিই, এর উপরে কিন্তু আমরা কাগজে কলমে আমরা যখন প্র্যাকটিস করি, এই সুদের উপরে আমরা লোড দিই। মনে করো সুদের উপর লোড দিলে, যদি লোড করলে সুদের কি হবে, এরকম হবে। এটাকে বলা হয় কি, ডিফ্লেকশন। যদি দুই পাশে সাপোর্ট, যদি সেফলি সাপোর্ট থাকে, তাহলে একদম মাঝখানে, আমার মুখ বরাবর মাঝখানে সর্বোচ্চ ডিফ্লেকশন হবে, ওই জায়গায় সর্বোচ্চ মোমেন্ট হবে। সেই মোমেন্টের মান হচ্ছে ডাব্লিউ স্কয়ার বাই এই। তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, বাবাকে আটকায় দিচ্ছ তুমি। আমি হাঁটতে পারবো না, আমাকে আটকায় দিচ্ছি। আচ্ছা, তাহলে
বড় হয়ে গেছে সুতোটা, এই ছোট নেই। এটা যেরকম ডিফ্লেকশন হলো, আমি ধরে নিতে পারি কি কারণে লোড করছে, লোড লোড করার কারণে এটা ডিফ্লেকশন। এটা দুই রকম হতে পারে, দুই পাশের সাপোর্টটা সে একটু বেঁকে গেছে, বেঁকে যাওয়ার কারণে এটা ডিফ্লেকশন হতে পারে। আর একটা সাপোর্টের জায়গায় আছে কিন্তু লোডটা বেশি, লোডের কারণে শুধুমাত্র এটা ডিফ্লেকশন হচ্ছে। ডাব্লিউ এস হবে এইটাই মোমেন্টটা হবে। এখন এই দুই পাশে আঙ্গুলের এখানে কিন্তু ফিক্স সাপোর্টটা থাকে, তার ডিফ্লেকশনটা কিন্তু সাপোর্টের পাশে কিন্তু। সে যদি নিপা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভাবি, কেমন আছেন আপনি? আমার দোস্ত কোথায়, ঘুমাচ্ছে নাকি? যদি এখানে ফিক্স সাপোর্ট থাকে তাহলে এটা ডিফ্লেকশন হতে দেবে না, মানে এই জায়গায় মানে সাপোর্টের কাছে ডিফ্লেকশন জিরোর মতো হবে। এই যে একটু কেন উপরে একটু বাঁকা দেখা যাচ্ছে না, এরকম এরকম উপরে, ঠিক এই জায়গায় এটা সাপোর্টটা এটাকে উপরের দিকে তোলার চেষ্টা করে, এরকম উপরের দিকে তোলার চেষ্টা করার কারণে কি এই জায়গায় ডিফ্লেকশনটা হইতে চায় না। এটা কিন্তু তোমার কি দেখালাম, এরকম দেখালাম না, এরকম। আর যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে এই প্রান্তটা সাপোর্ট থেকে একটু এইরকম হতে ধরে, সেম শেপ ওই রকম সাপোর্টও হবে। আবার মাঝখানে যেটা কিছু নাই, মাঝখানে কিন্তু এরকম সে উল্টা আকারে হবে, উল্টা করে মাকে চিন্তা করতে সাপোর্টের কাছে এরকম মোমেন্টের দুই পাশে এরকম হবে, আর মাঝখানে হবে এরকম। এখন আমি তো এটাকে একসঙ্গে দূরে দেখাতে পারতেছি, আমার পক্ষে এটা একসঙ্গে দূরে দেখানো সম্ভব না। শুধু বলতে চাই সাপোর্টের কাছে এরকম হবে দুই পাশে, আর মাঝখানে হবে এরকম। তো চিন্তা করো এইরকম হয়ে আবার নিচ দিকে যাবে, এইরকম হয়ে নিচ দিকে গিয়ে আবার একটু উপরের দিকে হয় এই কাপটা হবে। আমাদের বিমে, আমাদের বিল্ডিং এর বিমে, যেটি সবই ফিক্স সাপোর্ট, বিমে এই ধরনের মুভমেন্টই হয়। যে কারণে আমাদের বিমে সাপোর্টের কাছে উপরে, এই কথা বলি উপরে, উপরে মানে কিন্তু বাবা 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 লক্ষ্য কেন আমি আরেকটু করি বাবা, আরেকটু পাশে করে আচ্ছা। আমি একটু পকেট করে টাকা দিয়ে একটু তহিদুল ইসলাম ওয়াচিং, থ্যাংক ইউ। আমার মেয়ে আমার পায়ে কষ্টে পাশে মোটা উইতে কষ্টে দিয়ে পা দুটা বেঁধে দিচ্ছে যাতে করে আমি না হাঁটতে পারি। হ্যাঁ, আমার মেয়েটা আমাকে বেঁধে দিয়েছে, আর লক্ষ্মী মাটা, ওকে আমি যখনই বলি বাবা করোনা ভাইরাসে চুমা দিতে হয় না, কাছে আসতে হয় না, এই কথা মা বলা মানে হচ্ছে যে ও আরো বেশি আসবে, বেশি চুমা খাবে। হ্যাঁ, আরে বাবা চুমা খেতে হয় না বাবা, করোনা ভাইরাস। আরে বাবা কেন চুমা খেলে বলো তো, চুমা খেতে হয় না বাবা, বাবা করোনা ভাইরাস না, বলো। মোহাম্মদ জাহিদ হাসান শাহ আমার বন্ধু। আচ্ছা, আজকে আমরা জানি যে করোনা ভাইরাসে 18 জন শনাক্ত হয়েছে। আমি টিভি দেখতেছি, ফাঁকে ফাঁকে টিভি দেখতেছি, দেশে একদিন সব আক্রান্ত সর্বোচ্চ। আচ্ছা দেখি আমাকে টাকাটা দিই। এটা যদি বিম হয় আমি ধরে নিচ্ছি যে এই বিমের শেপটা হবে এরকম, আমার এই এটা খেলনা দিয়ে পারফেক্ট হবে। হ্যাঁ, এখানে এরকম শেপ হবে, এরকম শেপ হবে, আর এটা এরকম শেপ হবে। হ্যাঁ, এরকম একটা শেপ হবে। শেপ যদি হয় তাহলে আমরা কি বুঝতে পারছি, আঙুলে আমরা এই যে বাম পাশে আঙ্গুলের এর উপরে কিন্তু টেনশন কাজ করতেছে, মানে ছিঁড়ে যাবে, আপনি নিচে কম্প্রেশন। আবার মাঝখানে কি হলো, মাঝখানে যেটা হয় এই জায়গায় নিচে, আমি বারবার বলতেছি এটাই কিন্তু আমাদের মেনে লাগে, এখানে নিচে টেনশন উপরে কম্প্রেশন। যে কারণে রড কিন্তু যদি বিম চিন্তা করো, রডে এই জায়গায় রড থাকবে, এই জায়গায় নিচে রড থাকবে, এবং সাপোর্ট উপরে এটা মেইন রড, কিন্তু এটা ডিজাইন রড হচ্ছে এগুলা। আর বাকি যে রডটা আমরা দিই
বাকি যে রডটা আমরা দিই, যে এখানে যে রডটা দিলাম, এই রডটা আমরা করি কি দুইটা রড, শুধুমাত্র দুইটা রড এখান থেকে একদম। সঞ্জিদ ইসলাম স্বর্ণা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন আছো তুমি? এই রডটা আমরা কি করি, এই রডটা আমরা টানা এই মান থেকে মাথা দিয়ে দিই। স্কেলটা যত বাবা, স্কেলটা আমার কাছে নাই তো বাবা। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, তাহলে এটা যাবে বিম হয়, এই জায়গায় আমাকে কমপক্ষে দুইটা রড দিতে হবে 16 মিলি রড, মনে রাখতে হবে। এই জায়গায় কমপক্ষে দুইটা মিলি রড 16 মিলি দিতে হবে, এই 16 এবং এই 16 যেহেতু একই করে একই ডায়ামিটার রড, এটা এই মাথা থেকে এই মাথা টোটালি এই মাথা থেকে ওই মাথা যাবে। এখানে এই অংশের নেগেটিভ মোমেন্টের জন্য সে দুইটা রড কাজ করবে, এই পাশে নেগেটিভ মোমেন্টের জন্য কাজ করবে। মাঝখানে যদি কম্প্রেশন থাকে, কম্প্রেশনে এই দুইটা রড লাগে না। কিন্তু এখানে একটা দীর্ঘ একটা কনক্রিট, দীর্ঘ লেন্থের একটা কনক্রিট, এদের মধ্যে বন্ডিং রাখার জন্য টেম্পারেচার কারণে এটা ফিরে যাওয়ার চেষ্টা করতে পারে, সিঙ্কেজের কারণে শীতকালে এটা সংকুচিত হতে পারে। সেই কারণে এই দুইটা রড, কমপক্ষে এই দুইটা রড এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টানা রড দিতে হয়। আচ্ছা, এখন তার মানে এই রডটা টানা, নেগেটিভ জনের জন্য যা, পজিটিভ জনের জন্য তাই সেম। এবার নিচ দিয়ে আসি, নিচে আমাদের এই জায়গায় কিন্তু নেগেটিভ জোন, এই জায়গায় কিন্তু নেগেটিভ জোন, আর এই জায়গাগুলো পজিটিভ জোন। কিন্তু আমাকে ডিজাইন করতে হবে এই নেগেটিভ জোনের জন্য। এখানে নেগেটিভ জোনের জন্য যে রডটা, আমি কমপক্ষে দুইটা রড দিব, যেটা 16 মিলি রড দিব। দেওয়ার পরে এই রড দুটোকে আমরা কন্টিনিউ করে দেবো বিমের এই পর্যন্ত, কন্টিনিউ করে দেবো এই পর্যন্ত। মানে এখানে ব্যাপার থাকে অনেক সময় একদম পুরোটা না দিলেও চলে, ঠিক আছে, দেব। দেওয়ার পর আমাকে চিন্তা করতে হবে আমি যে মিনিমাম রডটা দিলাম, এই দুটো, এই মিনিমাম রডটা দিয়ে আমার ওখানে এই জায়গায়, এই জায়গায় যা আছে, ওখানে যে মোমেন্টটা আছে ওই মোমেন্টের জন্য কতটুকু রড লাগে। বা আমি যে এটা যে সেকশন আঁকলাম, এই সেকশনের যে কনক্রিট আমার আছে, সেই কনক্রিট কিন্তু মোমেন্ট নিতে পারে। সেই কনক্রিটের সেকশন কতটুকু মোমেন্ট নিতে পারে, আর এই রড কতটুকু মোমেন্ট নিতে পারে, সেই মোমেন্ট যে আমার এখানে মোমেন্টটা লোডের কারণে বেশি আসছে না কম আসছে। যদি বেশি এসে থাকে তাহলে বুঝতে দুইটা রড দিয়ে এটা হবে না, এখানে আরো একটা বা দুইটা আরো এক্সট্রা রড দিতে হবে। এই যে অতিরিক্ত রড দিচ্ছি, দুইটা রডের পরে আরো যে রড দিচ্ছি, সেটা হলো এক্সট্রা, এটাকে বলা হয় এক্সট্রা। এই রডটা কিন্তু এই মাঝখানে কিন্তু হবে না, এই রডটা কিন্তু মাঝখানে হবে না, কারণ এখানে তো রডই লাগে না, তো আমি দুটো রড দিয়েছি। তাহলে এখানকার মোমেন্ট ক্যালকুলেশন করে দেখবো যে এই মোমেন্টটা কত আসে, এবং আমি যে রড দিচ্ছি এবং যে বিমের সেকশন দিচ্ছি, সেকশন এবং রড কি পরিমাণ মোমেন্ট নিতে পারে, এরা হচ্ছে নিতে পারে। আর লোড আমরা আসবাবপত্র, এরা হচ্ছে লোডটা দিচ্ছে বা এখানে আসতেছে, আসার কারণে কি পরিমাণ মোমেন্ট ওখানে হচ্ছে, আর আমি যে সেকশনটা দিচ্ছি এবং রড দিচ্ছি দুইটা, সেটার কারণে এই বিমের কত মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে। ধরুন দুই জিনিস, একটা অ্যাকশন, একটা রিঅ্যাকশন। অ্যাকশন হচ্ছে মানুষ, সেলফ ওয়েট, খাট টাট, ল্যাব, এগুলোর কারণে যে লোডটা হবে, সেটার কারণে যে মোমেন্ট, এটা হচ্ছে অ্যাকশন। আর আমি যে এখানে যে বিমের সেকশনটা আমি আঁকছি, দিচ্ছি, যদি আরো মোটা করি এই মোমেন্ট ক্যাপাসিটি আমার বেড়ে যাবে, আরো মোটা করি মোমেন্ট ক্যাপাসিটি বেড়ে যাবে, আর চিকন করি মোমেন্ট ক্যাপাসিটি কমে যাবে। আমি যে এখানে সেকশন দিচ্ছি, সেই সেকশন আর এখানে যদি দুটো রড 16 মিলি হোক, দুটো 20 মিলি রডটা দিচ্ছি, সে কতটুকু মোমেন্ট ক্যাপাসিটি তার হয় আছে। দুটার মধ্যে যদি দেখা যায় যে না, আমার যে মোমেন্ট, যে মোমেন্ট অ্যাকশন সেটা অনেক বেশি বা ওটা বেশি, তাহলে বুঝতে হবে যে আমার এই প্রান্তে এখানে বা এখানে বা যেখানে দেখানো, আচ্ছা, যদি দেখা যায় যে না অ্যাকশন মোমেন্টটা বেশি, তাহলে যে মোমেন্ট আমার ক্যাপাসিটি আছে সেই মোমেন্ট থেকে ওই মোমেন্টটা বাদ দেবো। তার মানে আমি ধরে নিই যে আমার অ্যাকশন আছে 100 মোমেন্ট, 100 ইউনিট, বুঝলেন, 100 মোমেন্ট। আর এই বিপ নিতে পারে হচ্ছে সেজুতি নিপা, চাইনিজ হাসান শাওন, 3 others are watching, thank you। আচ্ছা, তাহলে এর নিতে পারে 80 মোমেন্ট, আর 100 হচ্ছে 100 মোমেন্ট, তাহলে ডিফারেন্স 20 মোমেন্ট। এই 20 মোমেন্টের জন্য এখানে যে এরিয়া জুড়ে
যে এরিয়া জুড়ে আমার মোমেন্টটা কাজ করে সেই এরিয়াতে আমাকে এক্সট্রা আরো রড দিতে হবে। অথবা আমি যদি বলি না আমার কাছে রড নাই, তাহলে আমাকে এটা সেকশন আরো বাড়াই দিতে হবে। তুমি এটা ধরে নিই 10 ইঞ্চি বা 18 ইঞ্চি, তাহলে আরো 2 ইঞ্চি বাড়াই দিতে হবে, 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি বাড়াই দিতে হবে। অর্থাৎ এটার মোমেন্ট ক্যাপাসিটি বাড়াইতে হবে। একটা বিমের মোমেন্ট ক্যাপাসিটি বাড়াতে পারি আমরা দুই ভাবে। একটা হচ্ছে রড বাড়াই দিয়ে, আর হচ্ছে অথবা কনক্রিটের সাইজ অর্থাৎ ডাইমেনশন বাড়াই দিই। আর এই ডাইমেনশনটা আমি যদি থেকে এই দিকে বাড়াই দিই তাহলে কিন্তু এর লাভটা কম হয়, আর নিচের দিকে বাড়াই দিই তাহলে এর লাভটা বেশি হয়। এই কনসেপ্টটা এভরি হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বলি যে এই কনসেপ্টটা এভরি হয় আমাদের নেগেটিভ মোমেন্ট কারণে রড দিতে হয়। ঠিক আছে বাবা, আমাকে সুতা দিয়ে দড়ি দিয়ে বান্ধা আমাকে আটকায় রাখছে। আচ্ছা আমি কি এখন যাবো, কি যাবো না? আচ্ছা এখন এবার আসলে হচ্ছে ফিক্স সাপোর্ট যদি হয়, এই জায়গায় নেগেটিভ মোমেন্ট, এই জায়গায় নেগেটিভ মোমেন্ট, এখানে একটা কথা হচ্ছে কন্টিনিউয়াস এরকম পরপর একটা বিম আছে, এরকম কয়েকটা বিম আছে, তাহলে এই প্রান্তে বিম নাই, এই প্রান্তে আরো কয়েকটা বিম আছে, দুটা তিনটা বিম আছে। কারণ এই পাশটাকে বলা হচ্ছে ফ্রি এন্ড সাপোর্ট, আর এই পাশে ইন্টারমিডিয়েট সাপোর্ট। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যবর্তী জায়গার সাপোর্ট, তাহলে এরপর আরো আছে। আর এটা হচ্ছে ফ্রি এন্ড। ফ্রি এন্ডে মোমেন্টটা কম হয়, আর ইন্টারমিডিয়েট ভিতরের পাশে যে সাপোর্টটা থাকে সেখানে মোমেন্ট বেশি হয়। এগুলো হচ্ছে থিওরিক্যাল কথাবার্তা, এই বাস্তবে লাগে। হ্যাঁ, বাস্তব জাস্ট ক্যালকুলেশন করে আমরা দেখবো যে না এখানে হয়তো 80 কি পাচ্ছে, এখানে হয়তো 100 কি ফিট মোমেন্ট আসছে। কিন্তু আমরা 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 জানা জানা থাকে যেখানে কম আসে এখানে বেশি আসে, এবং ক্যালকুলেশন করে দেখলাম তাই তার ধরে নেবো যে হ্যাঁ আমি যে ক্যালকুলেশন করেছি সেটা ঠিক আছে। আর যদি দেখলাম যে এখানে বেশি আসে 100, এখানে আসছে 80, তাহলে আমি যে জানতাম যে ইন্টারমিডিয়েটে বেশি আসে আর আসছে কম, উল্টা হয়েছে, তাহলে বুঝতে হবে আমাদের ক্যালকুলেশন ভুল হয়েছে। এই কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো নিয়েই আমাকে ডিজাইনে যেতে হবে, এবং এই জিনিসগুলো করতে 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 একসময় নিজেরাই বুঝে ফেলবো, যেটা আমি আজকে এত বছর পর আপনাদের বোঝাচ্ছি, এটা কয়েক বছর লাগছে এই জিনিসটা আমার বুঝতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্সটুকু তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছি, আর কিছু না। এবং আমি যে বিভিন্ন সময় বিভিন্ন ইঞ্জিনিয়ার ইন্টারভিউ নিয়েছি, বিভিন্ন যে কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছি, সেই কাজগুলো নিয়ে সেগুলো নিয়ে কিন্তু আমার এই লাইভ ক্লাস। আমার এখানে কোনো ক্যালকুলেশন করার সুযোগ নাই, আমার এখানে ক্যালকুলেশন করার সুযোগ নাই, বাট ক্যালকুলেশনটা কেন করব, কি ওয়েতে করব সেটা বলার সুযোগ আছে। আমি হয়তো বিভিন্ন অবজেক্ট নিয়ে তোমাদের কাছে আসি, হ্যাঁ, আমার চোখের সামনে আমি যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং একটা অবজেক্ট চিন্তা করি, সিভিল ইঞ্জিনিয়ার অবজেক্ট চিন্তা করি। এই জন্য আমি কিন্তু কিছু কিছু ব্যাপার তোমাদের সাথে আনতে পারি, যেটা দিয়ে আমি তোমাদেরকে বিম রোড কি হয় আমি তোমাদেরকে দেখাতে পারতেছি। আচ্ছা, কি বোরিং লাগছে? আচ্ছা একটা কথা বলি, যে আমি যখন পাশ করলাম, ডিএসসি নিয়ে পাশ করলাম বা পড়াশোনার অবস্থায়, আমি কিন্তু চাকরি করব এটা কিন্তু আমার মাথায় ছিল না। আমি কিন্তু স্কুল লাইফ থেকেই আমি বিজনেসের সঙ্গে জড়িত ছিলাম। সেই স্কুল লাইফ মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি ব্যবসা শুরু করছি হলো, আমরা ইন্টারমিডিয়েট পাস করেছি 1994 পাস করেছি। পাস করার পর 95 সাল, 95 সাল থেকে কিন্তু আমি ব্যবসা করি। এবং আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি একদিন বলেছিলাম যে আমার ক্লাস যখন শেষ হয়, আমার যখন
ক্লাস শুরু হয়, ইন্টারমিডিয়েট ফার্স্ট ক্লাস যখন শুরু হয়, তখন কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্টটা আমার কিন্তু একদম রিভিউ কমপ্লিট করা ছিল। আমি যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, তখন আমি ফার্স্ট ইয়ারে বেশ কিছু স্টুডেন্টকে কিন্তু আমি প্রায় পড়াতাম। আমি তখন কারমাইকেল কলেজ স্টুডেন্ট ছিলাম। কারমাইকেল কলেজ স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কারমাইকেল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে আমি ম্যাথমেটিক্স পড়াতাম। তখন থেকে কিন্তু আমি টাকা ইনকাম অর্থ হলো, তখন থেকে আমি টাকা ইনকাম এবং এটা তারপরে যখন বুয়েটে ভর্তি হলাম, বুয়েটে ভর্তি হওয়ার বছর থেকেই আমি কিন্তু ব্যবসা করছি। আমি কখনো সরকারি চাকরি করব বা অন্য কোনো চাকরি করব এটা আসলে কোনো ভাবিনি, যে কারণে আমি কিন্তু বিশেষ পরীক্ষা দিয়ে গেছি। আজকে আমার বন্ধুরা যেখানে আমরা দেখতে পাই সেজুতি, নিপা, আমার ভাবি, তার হাজবেন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম কুয়েট। আমরা একই হলে ছিলাম, আমার খুবই কাছে, খুবই ক্লোজ। এই জায়গায় কিন্তু সাউন্ড দেওয়া যাবে না, বন্ধ করতে হবে বাবা। না, যে আমি যে লাইনে চাই, বাবা, হ্যাঁ, ওটা আমার দেখা। তোমাকে আমি আদর করবো, চুলা খাবো, তোমার সঙ্গে আমি ঘুরতে যাবো, তোমাকে আমি নিয়ে সাজে যাবো, আচ্ছা। তো সে বন্ধু আমার তিতাসে আছে, ভালো পজিশনে আছে, সবাই চাকরি করে, সবাই ম্যাক্সিমাম বন্ধুরা চাকরি করে। অনেক বন্ধু তারা আছে, মানে এসপি এখন আছে, কিছু বন্ধু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো আমি একমাত্র না, আমি আমার কাছে কয়েকটা বন্ধু আমরা কিন্তু আসলে বিজনেস করি। হুম, তো তোমরা হয়তো ভাববা যে স্যার কুয়েট থেকে পাশ করে স্যার তো ইয়ে হতে পারতো, সরকারি চাকরি করতে, বিশেষ ক্যাডার হতে পারতো। হ্যাঁ, অবশ্যই পারতাম। সেই কনফিডেন্স এবং মেধা ছিল, তার মেধা অবশ্যই ছিল। কিন্তু আসলে মানুষের পছন্দের একটা বিষয় থাকে, কে কোন লাইনে নিজেকে জড়ায় ফেলবে। স্টুডেন্ট লাইফ থেকে যেহেতু ব্যবসার জড়িত, আসলে জীবনটা ব্যবসা দিয়ে চলে যাবে, এটাই আমাদের পরিকল্পনা ছিল। বিদেশ যাওয়ার কথা চিন্তা করতাম আমি ব্যবসা করবো, বিদেশে ঘুরতে যাব। আজকে আমেরিকা যাব, কিছুদিন পর কানাডা যাব, এরকম সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরবো। এরকম টাকা হলে তো ঘোরা যাবে, দেশে থাকতে হয় না, এরকম কিন্তু আমার বিশেষ করে আমার মেন্টালিটি এরকম ছিল। যাই হোক, তোমাদের দোয়ায় আর ইচ্ছা, এখানে আমার পরিবারের সকলের দোয়ায় আমি ব্যবসা করছি, সাথে এডুকেশন সেবামূলক বিজনেসের পাশাপাশি লজিক্যাল প্রফিট করার চেষ্টা করি। সেবামূলক প্রতিষ্ঠান আমার। এটা কোথায় বলবো? আচ্ছা, এখন একটু পড়াতে আসি। কলাম, কলাম নিয়ে কিছু আলোচনা করি। লোড নিয়ে কি আলোচনা? তো অবশ্যই লোড নিয়ে আলোচনা করে নিই। লোডটা সেটা হচ্ছে যে, আচ্ছা, লোড নিয়ে আজকে আলোচনা না করে আগামী ক্লাসে আমরা হয়তো বা ডিজাইন নিয়ে আলোচনা করবো, একটু স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে আলোচনা করবো, কনক্রিট বিম কলাম ডিজাইন কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। সে আলোচনার মাঝে আমাদের লোড বিষয়টা আসবেই, লোড বিষয়টা আসবে, তখন আমরা লোড বিষয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে আমরা একটু আলোচনা করি হচ্ছে ইয়ে নিয়ে। আল্লাহ, আমি হাঁটতে পারছি না বাবা। আমি আমার কোথাও যাবো না, আমার কাটতে কিছু বাবা। আচ্ছা, আজকে আমার তো ক্লাস নেওয়ার সময় পাবো না, আমার মেয়ে তো আমাকে আটকে কিছু করতে দিচ্ছে না। তো বন্ধুরা, তোমরা নিয়মিত ভাবে আমার যদি ক্লাসে আসো, আমি নিয়মিত ক্লাস নেবো, আমি কথা দিতে পারি। এটা আমার একটা খুব ভালো লাগার সময়। এই সময়টা আমার খুব ভালো লাগে, ভালো লাগার সময়। তোমরা আমাদেরকে তোমরা আমার একটা স্টুডেন্ট আমাকে বলে, স্যার ফার সম্পর্কে একটু বললে ভালো হয়। ফার সম্পর্কে অবশ্যই আমি বলবো, এটা চমৎকার, আমার খুব ভালো লেগেছে এই কথা। আমি ফার নিয়ে কথা বলবো হয়তো বা আগামী ক্লাসে শুরুতে একটু ফার নিয়ে কথা বলে হয়তো বা বোর্ডে স্ট্রাকচার ডিজাইনে চলে যাবো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকো, সেই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ যারা আমার লাইভ দেখেছো, প্রত্যেকেই
শেয়ার করবা। হ্যাঁ, সবাইকে টাটা দাও তো বাবা, সবাইকে টাটা দাও, বলো টাটা। হ্যাঁ